কেউ যদি বলে যে সাকিব তামিম আমার পছন্দ হয়, তাহলে এটা আমার কাছে মনে হয় এটা ভুল হয় না। এটা অন্য দেশ, এটা অভিমান একটা জিনিস অন্য দেশ। ন্যাশনাল টিমে আসলে আমি এখন চাইলে আর কতটুকু চেঞ্জ করতে পারবো, হয়তো আর 5%, এর চেয়ে বেশি আসলে আমি চেঞ্জ করার আসলে আমার পক্ষে সম্ভব না। এবং শান্তর কাছে আসলে সরি বলা ছাড়া আমার কোনো গতি নেই, কারণ আমার কাছে মনে হচ্ছে তাকে তাকে যেভাবে অসম্মান করা হয়েছে এটা ঠিক ঠিক হয় না। তারাও যদি না জানে জিনিসটা, ধরুন আমি বলি হেড কোচ জানে না, শান্তকে বেঁচে যাচ্ছে। হ্যাঁ, বা এটা তো আসলে খুবই একটা ইমপ্রেসিং সিচুয়েশন, যেটা যে নতুন আসতেছে তার জন্য কিন্তু একটা ভালো পরিবেশ দিবে না। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু ডেইলি ক্রিকেট প্রেজেন্স ডিপ ইন উইকেট। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের ফর্মার অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গতকালকে যিনি তার শেষ দিনটি জাতীয় দলের ন্যাশনাল ড্রেসিং রুমে কাটিয়েছেন, তার একটা ভিডিও বর্তমানে খুবই চর্চিত হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জাতীয় দলে তার এই সময়টা কীরকম কাটালেন, এগুলো নিয়েই তার সাথে আজকে আমাদের বসা। তো থ্যাংক ইউ ভেরি মাচ সাদর স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কালকের থেকে শুরু করি আর কি। লাস্ট দিন ন্যাশনাল ড্রেসিং রুম কেমন ছিল? যেহেতু একটা টেস্ট ম্যাচ জিতেছি, এবং টেস্ট ম্যাচ জিতার একটা আনন্দ অন্যরকম থাকে, ভাইব একটা অন্যরকম থাকে। আসলে 5 দিন কষ্ট করার পরে যখন একটা টেস্ট ম্যাচ জিতে ছেলেরা, তখন আসলে সেইখানে আনন্দটা অন্যরকম, ওই অনুভূতিটা অন্যরকম। বরাবরই মানে ভালো লাগতো যখন টেস্ট ম্যাচ আমরা জিততাম। যেহেতু এবার আমাদের টেস্ট ম্যাচে জিতার সংখ্যা তার অনেক বেশি, তো আসলে আমরা এনজয় করেছি অনেক। ছেলেরা খুব ভালো মুডে আছে, এবং দিন শেষে ছেলেরা যখন হাসি মুখে বাসায় ফিরতেছে, তখন আসলে এটা দেখতেও ভালো লাগছে। ছেলেরা হাসি মুখে বাসায় ফিরতেছে, ঠিক আছে। গতকালকে মানে আপনার কথা মানে কথা বেশ 3-4 বার দেখলাম ইউটিউবে, নিজেই বারবার করে দেখলাম ভিডিওতে। আপনি তো মনে করেন অনেক কষ্ট করে নিজে কান্না চাপিয়ে রাখছেন, মানে একটা সময় মনে হচ্ছিল যে আপনি ব্রেকডাউন করতেও পারেন, মানে হয়তো আরেকটু কথা বললে হয়তো চান্স ছিল, কেঁদে দিয়ে আছে। হ্যাঁ, বাট যেহেতু আমি নিজেই ছেলেদের শিখাই কিভাবে ইমোশন কন্ট্রোল করতে হয়, তো আমার ওইখানে ছেলে ব্রেকডাউন করাটা ঠিক হতো না। তো এই কারণে আমি কথাবার্তাটা খুব সংক্ষেপ করে ফেলেছি। তাহলে এই যে মানে ইমোশন, মানে ইমোশনাল যে কথাটা বললেন, এই এই জায়গাটা গতকালকে নাজমুল শান্তও বলতেছিলেন যে আমাদের ইমোশনটা আগের থেকে বেটার কন্ট্রোল হচ্ছে। মনে হয় কি এটা একটা বড় ইমপ্রুভমেন্ট বাংলাদেশ ক্রিকেটের? আমি মনে করি যে আমাদের ছেলেদের বা আমরা বাঙালি হিসেবে আমাদের ইমোশন খুব তাড়াতাড়ি আপ ডাউন করে, এটা একটা স্পোর্টসম্যানের আসলে খুব ভালো কিছু বয়ে আনে না। আর এটা সবসময় আপনাকে ক্ষতিই করে। ইমোশনের আসলে খুব বেশি জায়গা নেই। আপনি ভালো খেললেও যে আপনি খুব আপনার ইমোশন খুব হাই থাকবে এবং আপনি খুব খুশি থাকবেন, সেটাও আসলে আপনার পরের দিন আপনি কিন্তু এটা নিয়ে আপনি মাঠে যেতে পারবেন না, এবং আপনি ব্যর্থ হবেনই। খেলাধুলায় যেহেতু আসছেন, সবাই ব্যর্থ হবে। এখান থেকে আসলে আপনাকে শিখতে হবে। তো আপনাকে আসলে এটা কিভাবে কন্ট্রোল করতে হবে, কত কম সময়ের মধ্যে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, ততই আপনি আসলে বেটার প্লেয়ার হবেন। আমাদের মাঝে মাঝে মনে হয় যে অনেক ছেলে এটা হয়তো আজকের ম্যাচে রান করে নাই, সেটা ক্যারি করতে থাকে 2 ম্যাচ 3 ম্যাচ 4 ম্যাচ, বা পরে যতদিন না রান না করবে ততদিন পর্যন্ত সেটা ক্যারি করতে থাকে। এটা তো আসলে ভালো লক্ষণ না। তো এইটাই ছেলেরা এখন আসলে শিখতেছে, এবং আমার মনে হয় যেটা বেটার হচ্ছে। আমি যদি রান নাও করি, সেটা হয়তো ইমোশনটা আমার হয়তো 20 মিনিট থাকলে ঠিক আছে, আমার কাছে মনে যাচ্ছে বেশি থাকা উচিত না, 10 মিনিট 20 মিনিট ওকে, নিজেকে ইমোশনটা ঝেড়ে ফেলে দিয়ে নেক্সট মুভ অন করা উচিত। এই জিনিসটা অনেক বেটার হচ্ছে আস্তে আস্তে। এই কারণে ড্রেসিং রুমের পরিবেশটাও বেটার হচ্ছে, কারণ অনেক সময় দেখা গেল যে একটা ছেলে রান করে নাই, সে ড্রেসিং রুমে কোনার মধ্যে বসে আছে সারাটা দিন, তো এটা আসলে পরিবেশ কখনো ভালো হয় না। তো এই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা চলতেছে। কালচারালি এইসব জিনিস যখন আমাদের ডেভেলপ হবে, তখন আসলে টিমটা আরও বেটার হবে। স্যার ভাই, নভেম্বর 2024 আপনি বাংলাদেশের জাতীয় দলে আসেন। গতকালকে আপনার এসেছেন, আপনি আপনার স্ট্যাটগুলো কি জানেন? মানে আমি যদি স্ট্যাটটা ঠিক মতো পড়ি, 10টা টেস্টের মধ্যে আপনি 6টা জিতছেন। আপনি 36টা টি-20 খেলা হয়েছে আপনার সময়কালে, শেষে 19টা ম্যাচ জিতছেন, এবং ওডিআই খেলা হচ্ছে 24টা, এর মধ্যে 8টা ম্যাচ দিচ্ছে আপনার সময়কালে। বললাম বিকজ মিডিয়াতে একটা মানে আছে যে আপনি বাংলাদেশ জাতীয় দলটা চালাইছেন আর কি। এখন তো চালান বললে হবে না, বাংলাদেশ জাতীয় দলের সব ধরনের সিদ্ধান্ত আপনি নিতেন, জাস্ট খালি মানে হেড কোচ একটা মতো ছিল। আচ্ছা, এনিওয়ে ওটা পরের ব্যাপার। প্রথম প্রশ্ন থেকে যে
T20 থেকে আপনি আশানুরূপ মানে আপনার পারফরমেন্স মানে হাউ ডু ইভ্যালুয়েট এর টাইম ইন ন্যাশনাল টিম, যদি আমি স্ট্যাট ধরি না, তার আগে আমার মনে হয় এটা বলা উচিত যে আসলে টিমটা আমাদের সবার। আমার একটা ডিফারেন্ট রোল ছিল, কারণ আমি ছিলাম সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, আমি হেড কোচ না। তো আমার আসলে দুইটা পার্ট ছিল। যেহেতু আমাদের অনেক ফরেন কোচ ছিল, তাদের যে ভাষাগত সমস্যা ছেলেদের সাথে বা কমিউনিকেশন যে যে জিনিসটা দরকার, বা আমাদের ছেলেরা কি চাচ্ছে সেই জিনিসগুলো আসলে আমাদের কোচদের বোঝানো, যারা আছে তারা হচ্ছে অনেক কালচারাল অনেক কিছু বুঝে না। ওরা হয়তো তাদের তাদের মতো করে হয়তো ভাবের আদান প্রদান করতে চায়, বাট ওইটা কিভাবে বেটার করে করা যায়, কিভাবে ছেলেদের সাথে বেটার কমিউনিকেশন করা যায়। সো ওই পার্টটা ছিল আসলে কোচিং স্টাফদের মধ্যে একটা সমন্বয় সাধন করা, হেড কোচের সাথে একটা সমন্বয় সাধন করে সেই কাজটা আমাকে রোল প্লে করতে হতো। আবার সেই সাথে আবার আমাদের ছেলেদেরও অনেক ব্যাপার আমাকে দেখতে হতো, যে আসলে ছেলেরাও অনেক সময় হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং করতে পারে বা কোনো কিছু বুঝে নেই, সেই জিনিসটা আসলে কিভাবে সমন্বয় করে জিনিসটাকে আসলে দুই পার্টটাকে আসলে আমাকে দেখতে হতো। এটা হয়তো আনসিন ছিল, বাট আমার মনে হয় যে এই কাজটা জন্য আমি আমি হয়তো একটা ভালো রোল প্লে করছি। বাট টিমের ডিসিশন বলেন, টিমের খেলোয়াড়দের ডিসিশন বলো, এটা নর্মালি অন্যান্য টিম যেভাবে করে সেভাবেই করতে। বাট হয়তো আমাকে দেখা গেছে যে আমি অনেক লম্পজম্প করতেছি, কারণ হয়তো আমাকে কথা বলতে হইতেছে, এই কোচের সাথে কথা বলতেছে, টিমের হয়তো প্ল্যানিংটা কীভাবে, নেটটা কীভাবে করবে, কী করবে না করবে, এইগুলো করতেছে। এই কারণে হয়তো সবাই মনে করতেছে আমি মনে হয়তো সব কিছু করতেছে, আসলে ব্যাপারটা তা না। এটা নর্মালি আমাদের যে হেড কোচ আছে উনি যথেষ্ট জ্ঞানী লোক, এবং যেহেতু হেড কোচের কাজ হচ্ছে আসলে টিমটা কীভাবে স্মুথলি রান করা যায়। এখন আমি যদি কোনো প্রতিষ্ঠানের হেড হই, আমি যদি বুঝি যে আপনাকে দিয়ে আমার হয়তো অনেকগুলো কাজ করানো সম্ভব, তাহলে আমি কেন করাবো না? তো এটাই হচ্ছে আসলে হেড কোচের রোলে, এবং টিমটা কীভাবে রেজাল্ট করবে। এখন আমাকে যদি টিম রেজাল্ট করানোর জন্য আমাকে যদি আরও 10টা লোকের নিয়োগ দিত, আমি তাহলে দিব। তো আমার মনে হয় যে সে তার রোলটা খুব ভালোভাবে পালন করছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ছেলেদের যে যথেষ্ট ফ্রিডম দিয়ে ও কাজ করাইছে, এবং ছেলেরা আসলে নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারতেছে। এটা আমার কাছে মনে হয় যে অনেক ছেলেদের মেন্টাল গ্রো করার জন্য ওর যে রোলটা ছিল সেটা আসলে খুব বেটার ছিল। কারণ অনেক সময় আমরা মিটিংয়ে ছেলেদেরই কথা বলতে দিতাম, আমরা চুপ করে থাকতাম। এই কালচারটা চেঞ্জ করানো হয়েছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই এই কাজগুলো করলে ছেলেরা নিজেরাই নিজেদের ডিসিশন নিবে, এবং নিজেরা বুঝতে পারবে যে কোনটা ভালো কোনটা মন্দ। সো আমাদের লিডারশিপ গ্রুপ আছে একটা, কোন টিমের যদি কোনো ডিসিশন নিতে হয়েছে ওই লিডারশিপ গ্রুপ থেকে আসে। সো অনেকগুলো কালচার আসলে চেঞ্জ করেছে, সেটা যদি আমি একা, তো এটা আসলে আমার পক্ষে সম্ভব নয় বা করাও সম্ভব নয়। এটা যদি হেড কোচ যদি আমাকে হেল্প না করতো, বা আমি যদি হেড কোচে হেল্প না করতাম, বা প্লেয়াররা যদি আমাদের হেল্প না করতো, এটা আসলে কারো একার সাকসেস না, এটা সবাই মিলিয়ে আসলে সাকসেসটা আসছে। আমরা যখন T20 শুরু করি তখন তো আসলে আমাদের T20 টিম আসলে খুব, আমরা জানতাম যে ওয়ার্ল্ড T20-তে আমরা খুব খুব একটা ভালো টিম না, বাট সেই টিমটার রেজাল্ট কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভালো। তো এটা তো আসলে একদিনে কারো কারো আর এটা কারো একার সাফল্য না, এটা সবাই মিলিয়ে যেহেতু হয়েছে। এখন আমরা ওইভাবেই দেখি যে আসলে পুরাটা টিমটার সাফল্যটাই আসছে মিলিতভাবে, এবং এটা যেন আরও সামনের দিকে বেটার হইতে পারে সেদিকে আসলে আমাদের লক্ষ্য রাখা উচিত। টিমটা আমি আগে বলছি, টিমটা আসলে কারো একার নয়। এটা আমি যত বড় সুপারস্টার হই, আপনি যদি আমাকে হেল্প না করেন, বা আমার পাশের যে সহকারী যে প্লেয়ারটা থাকবে, আমি 100 মারলাম 150 মারলাম, বাট আমার বলাররা ভালো বোলিং করেনি, আমি ম্যাচ জিতবো? দিন শেষে তো আসলে দেখবো যে আসলে ম্যাচ জিতছি না, হারছে। সো এই কারণে বলতে, এইখানে আসলে কেউ একা আসলে কোনো কিছু করতে পারবেন, সবার সমন্বয় লাগবে। ইভেন প্রতিটা কোচিং স্টাফ থেকে শুরু করে যারা বলবে, তারাও যদি ঠিক মতো সাপোর্ট না করে টিম ভালো আসলে চলবে না। সো এইখানে কেউ কখনোই বলা উচিত না যে কারো ব্যক্তিগত কারণে আসলে টিম জিতছে, এখানে আসলে সবার সমন্বয় লাগে। তো এই কালচারটা আমি বলবো যে আমার হেড কোচটা খুব ভালোভাবে করেছে, এবং সেই সাথে প্রত্যেকটা কোচের যে রোল যেটা পালন করা সেটা খুব ভালো ফ্রিডমভাবে তাকে দিয়েছে, যে তোমার যেটা মনে চায় তুমি সেটা করো। তো এর চেয়ে আসলে বেশি কিছু আমার কাছে মনে হয় না তার করার ছিল। বাট আমার দিন শেষে আমি বলবো যে বাংলাদেশ টিম জেতাটা খুব বেশি জরুরি। উইনিং, দেখেন উইনিং যদি বলেন এটা একটা হ্যাবিট, কালচারের একটা বিষয়। আমরা আগে হয়তো অনেক বেশি জিততাম না, আমরা একটা জিততাম, দেখা গেলো অনেকদিন পর আরেকটা ম্যাচ জিতছি। বাট
লাস্ট 6টা মাস থেকে ধরেন 8টা মাস ছেলেরা কিন্তু ডে বাই ডে প্রতিটা ফর্মেটে কিন্তু জিততেছে। সো একটা সময় হবে হবে কি, এটা একটা কালচারে পরিণত হবে। যখন এটা কালচারে পরিণত হবে তখন কিন্তু এই ছেলেদেরও খুব বেশি সমস্যা হবে না। সো আমার মনে হয় যে আমরা একেবারে রেজাল্ট ওরিয়েন্টেড না হয়েও কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু বেটার করে আস্তে আস্তে আমরা কিন্তু ওই কালচারের দিকে আসলে ধাবিত হতে পারবো। না, ভাবো সবাই একটা জানতে যে এই যে সফলতার কথা বললেন, সফলতা তো আসলে সবার মধ্যেই বিলাই দিলেন আপনি। বাট যখন ব্যর্থতা হইতো, মানে ব্যর্থ হইতো, তখন কিন্তু ইন মোস্ট অফ দ্য কেসেস আমি দেখতাম যে এটা সালাউদ্দিনের দল, সালাউদ্দিনের টিম ব্যর্থ হয়েছে। মানে হাউ ডু টেক দিস, মানে এটা একটা, মানে এটাকে আপনি মানে আপনি নিজেও ভাব। আর দ্বিতীয় এটার সাথে আরেকটা সম্পর্ক প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি আপনার এই কোচিং টেনিওরে, মানে ন্যাশনাল টিমে সবচেয়ে বেশি সময় কি পেমেন্টের সাথে কাটেছেন? মানে বিকজ হি ওয়াজ পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট হু ইউজ টু, মানে আপনার দুজনে কি প্র্যাকটিস শিডিউল কিভাবে হবে, কতক্ষণ না প্র্যাকটিস? না ওটা বলবো না, ওটা আসলে এটা আমরা কত সবাই মিলিয়ে করছি, এটা আসলে আলাদা 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 কিছু। আর যেটা বললেন যে মানে ব্যর্থ হলো এটা সালাউদ্দিনের। তাহলে হ্যাঁ, দেখুন আমার কিন্তু যখন খুব কথা হয়েছিল যে মধ্যে ধরেন জাকিরের ক্যাপ্টেন্সি বা জাকির কেন কিপিং করলো, এগুলো নিয়ে আসলে সবচেয়ে বেশি কথা হয়েছে। দেখুন এই অ্যান্সারগুলো কিন্তু বোর্ড তখনকার বোর্ড জানতো। এটা তো মানে এটা তো এমন বিষয় না যে আমি যে কাউকে ক্যাপ্টেন্সি দিয়ে দিতে পারি। এটা বোর্ডের সর্বোচ্চ পর্যায়ে থেকে না আসলে আসলে কারো কি সম্ভব, এটা দেশের ব্যাপার। এটা তো আমার নিজের ক্লাব টিম না যে দিলাম আতিফ তুমি আজকে ক্যাপ্টেন্সি করে, এটা তো আসলে। বাট দিন শেষে দেখা গেছে যে হয়তো দোষটা আমার উপরে আসছে। বাট আমি হয়তো ওই সময় অনেক কিছু বলতে পারতাম। আমি বলতে চাই নাই বলে হয়তো আমি বলতে চাইছিলাম যে আসলে যে আমার আসলে অনেক কিছু বলার ছিল, কিন্তু আমি বলি নাই। কারণ দিন শেষে টিমটা অনেক ইম্পর্টেন্ট। আমি অনেক কথা বললে হয়তো টিমটা অনেক ক্ষতিগ্রস্ত হইতে। এই কারণে মনে হচ্ছে যে না ঠিক আছে, আমার উপর দিয়ে যাচ্ছে, যাক, কোনো সমস্যা নেই। কারণ আলটিমেটলি তো আমরা তো জানি আমাদের আমাদের জায়গায় তো আমরা অনেস্ট যে আসলে কিভাবে কি হয়েছে মাঠে বা কি হচ্ছে কাহিনী, টিমটা কিভাবে চলে, এটা তো সবাই আমরা তো ড্রেসিং রুমে যারা আছে তারা তো জানি। মানুষ তো অনেক কিছু করতেই পারে, ধারণা করতেই পারে, বা টিম ড্রেসিং রুমটা কিভাবে চলে এটা তো আমরা হেড কোচ ক্যাপ্টেন প্লেয়ার সবাই জানি আসলে টিমটা কিভাবে চলে বা কিভাবে টিম সিলেকশন হয়। তো এই কারণে আসলে খুব বেশি মাথা ঘামায়নি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে না, আলটিমেটলি যদি টিম ভালো চলে সেটাই বেশি ইম্পর্টেন্ট। মানুষের কথায় তো আসলে খুব বেশি কিছু বেশি টিম ভালো চলুক, আমি গালি খাই। আমি না আমার আমার কোনো সমস্যা নয়। কারণ আমার হেড কোচ তো জানে ডিসিশন মেকার কি আমি না উনি, বা আমার ক্যাপ্টেন জানে ডিসিশন মেকার সে না আমি। তো আমাদের তো আসলে সবকিছু আসলে খুব সুন্দরভাবেই চলতেছিল। এইটা হয়তো একটু এদিক ওদিক লেখা হওয়ার কারণে হয়তো মধ্যে একটু ঝামেলা হইলো, বাট আমরা ওইটা খুব সুন্দরভাবে কাটায় উঠে করতে পারছি। সেটাই আমি মনে করবো সেটা অনেক বড় একটা সাফল্য যে না আমরা বাজে অবস্থা থেকেও টিমটাকে আছে ভালো অবস্থায় নিয়ে দিতে পারছি। ঝামেলা কিন্তু মানে একটু হয় না, অনেক হয়েছে। মানে অনেক, আমি কারণ বলি অনেক হয়েছে, কারণ কি ঝামেলা টু অ্যান এক্সটেন্ট হয়েছে যে আপনি কিন্তু রিজাইন করছিলেন। হ্যাঁ সেটা রিজাইন করছে অন্য কারণে, সেটা আসলে সাংবাদিকরা কি বললো বা সাপোর্টাররা কি বলবো সেটা নিয়ে না। আমি করেছিলাম কারণ আমার যে বস বা আমার যে প্রতিষ্ঠান আমি যার আন্ডারে চাকরি করি তারা তো সব জানতো। আমাকে নিয়ে কেন বোর্ড মিটিং এ আলোচনা হয় যে আমি সব করতেছি, এটা আমি শুনছি যেখান থেকেও। সেটা হ্যাঁ, হ্যাঁ। আমার একটা খারাপ যে আমার প্লেয়ারকে যদি তারা প্রোটেকশন না দেয়, ধরেন আমাদের ছেলেদের অনেকের কি নিয়ে অনেক লেখালেখি হয়, বোর্ড কোনোদিন কিন্তু ছেলেরে কোনোদিন প্রোটেকশন দেয়নি। একটা জিনিস হয়তো জানতেছে যে জিনিসটা ভুয়া নিউজ বা, কিন্তু তারা তো একবার প্রেসের সামনে এসে বললেই পারতো যে না জিনিসটা এরকম না। জিনিসটা কিন্তু সমাধান সাথে সাথেই হয়ে যায়। সেটা প্লেয়ারের ক্ষেত্রে হোক, আপনার কর্মকর্তার ক্ষেত্রে হোক বা কোচের ক্ষেত্রে হোক। তো এই জিনিসটা তো আসলে এটা মানে প্রিভিয়াস বোর্ডের কথা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ হুম। এটা হয় নাই কখনো। এটা আসলে সবসময় হওয়া উচিত। কারণ সম্পত্তিটা, আমি ধরেন আমার একটা প্লেয়ার, সে কিন্তু আমার সম্পত্তি, তার পেছনে বোর্ডের অনেক ইনভেস্টমেন্ট আছে। এবং একটা প্লেয়ার যখন নষ্ট হয়ে যাবে এই এই চাপের কারণে, সেটা মানে এটাতে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যায় আসলে। তাকে ফিরে আনাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। কারণ অনেক সময় ছেলেরা এই মিডিয়ার প্রেশারটা নিতে পারে না বা সমাজের প্রেশারটা নিতে পারে না। ধরুন সবচেয়ে দুঃখজনক লাগে যে নিজের দেশের প্লেয়ারকে আমরা নিজেরাই গালি দিই, সেটা ভালো অবস্থায় হোক আর খারাপ অবস্থায় হোক। এটা আসলে খুবই দুঃখজনক। কোনো দেশে তো আমি আজ পর্যন্ত দেখি নাই তার নিজের, মানে খুব কম, একেবারে ধরুন রেয়ার, যে আসলে
এটা ক্লাবে হয়, ক্লাবের ফুটবলারদের হয় এইভাবে, বাট নিজের দেশের প্লেয়ারকে কীভাবে অসম্মান করে গ্যালারি থেকে ধরেন যেভাবে হয়, এটা তো আসলে একটু প্যাথেটিক। কারণ আপনি আপনার দেশের রিপ্রেজেন্ট, আপনি তো ডেইলি সাফল্য পাবেন তা তো না, ঠিক না? আপনি আপনি ব্যর্থ হবেন মাঝে মাঝে, তার জন্য তাকে একেবারে মানে তাকে যা তা নিয়ে কথা বলা, এটা আসলে আমাদের দেশের এই কালচারটা আসলে আমাদের বেটার করা উচিত আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ। তবে আপনাকে নিয়ে আসলেন ফারুক আহমেদ। ফারুক আহমেদের টেনিওরটা আপনার মোটামুটি মানে ইট ওয়াজ স্মুথ এন্ড ইয়ে, বাট when আমিনুল ইসলাম বুলবুল কেম, দ্যাট ইজ দ্য টাইম ইউ স্টার্টেড হ্যাভিং প্রবলেম উইথ দ্য বোর্ড। মানে আস্তে আস্তে প্রবলেম শুরু হয়েছিল। আমিনুল ইসলাম বুলবুলের মানে একটা ইয়ে আছে যে তার আপনার ব্যাপারে একটু রিজার্ভেশন ছিল, মানে তার আসলে আপনি যেখান থেকে আসছেন বা আপনার যে পজিশন থেকে আসছেন, মানে আপনারা বিএসপি যে পজিশন থেকে আসছেন তার ব্যাপারে একটা রিজার্ভেশন আছে আমিনুল ইসলাম বুলবুলের, যে বিএসপি না, এটা তো ছোটবেলা থেকেই ছিল বলে মানে কথা আছে, মানে আওয়াজ আছে আর কি। আমি সব বুলবুল আসলে মানে বেসিক্যালি আপনাকে তিনি যখন রাখছিলেন আর কি, তিনি অনেকটা আর কি ইয়ে করে মানে জাস্ট তার কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে না বলে তাকে বাদ দিয়ে যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল আর কি। মানে আপনাকে মনে হয় যে ইউ হ্যাড আ ভেরি টাফ টাইম ইন বুলবুলস রিজিম? না, আমার কাছে মনে হয় যে আমি এই যে এই টেনিওরে যতটুকু ছিলাম আসলে আমি খুব টাফ টাইম আসলে পাইনি। আমি অনেস্টলি যেটা বলছি স্যার, আসলে আমি কখনো টাফ টাইম পাইনি, এবং আমি আমার মতো কাজ করেছি। হেড কোচ আমাকে যথেষ্ট হেল্প করেছে, ততটুকু ফ্রিডম দেওয়ার আমাকে দিছে কীভাবে টিম চলবে না চলবে। তো এই কারণে আমার কাছে মনে হয় না যে আমি বা বোর্ড থেকে আমাদের আসলে ওই কোনো কখনোই কোনো সময় প্রেশার আসেনি। আমরা কিন্তু প্রথম দিকে কিন্তু ম্যাচ খুব বেশি জিততাম বা টিমটা একটু নড়বড়ে ছিল, বাট তারা কিন্তু ওই সময় আমাদের খুব মানে কোনো কিছু চাপাই দেয় না। আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা তো আমি যতদিন ছিলাম আমি এই হয়তো বাইরে হয়তো কথা হইতে পারে, বাট আমাকে কেউ বলছে বা আমার উপরে কেউ চাপাই দিছে এরকম কোনো কিছু আসলে কখনই হয় না। সো সো এটা আসলে আমার কাছে মনে হচ্ছে আমি এই টার্মটা আমরা যারা কোচিং স্টাফ ছিলাম অনেকটা স্মুথলি কাজ করে। হয়তো সিলেকশনের সময় হেড কোচের সাথে সিলেক্টরের হয়তো অনেক কিছু হয়তো সে পায় নাই বা তার মতো হয় নাই, বাট বাকিটা সময় আমার কাছে মনে হয় যে টিম যখন আন্ডার প্রেশারে ছিল, হেরে গেছে, যে বোর্ড থেকে প্রেশার আসছে, সেই জিনিসটা আসলে খুব বেশি আমরা পাইনি। এটা এই ব্যাপারে আমরা মানে আমি বলতে পারি যে না, ওই সময়টা যদি আমরা ওই সাপোর্টটা না পেতাম তাহলে হয়তো টিমটা আরো ভেঙে চলে যেত। না কিন্তু ওই সময় তো আপনি রিজাইন করলেন। সেটা রিটার্ন করছে, আমি বলছি আমার পার্সোনাল, যেটা আমার ব্যক্তিগত কারণে। এটা এমন না যেটা, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি এমপ্লয়ি বা আমার প্লেয়ারের এগেন্সে যে কথাগুলো হচ্ছে সেটা আসলে আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, মানে এটা তো প্রতিবাদ, কাইন্ড অফ প্রতিবাদ। হ্যাঁ, যে আপনাদের আসলে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমি এটা বলছি যে আপনাদের আসলে আপনারা কখনো তো আমাদের যখন একটা কিছু ভুল নিউজ যাচ্ছে তখন এটা আপনাদের দায়িত্ব, এটা আপনারা প্রতিবাদ করবেন বা আপনারা মিডিয়াতে এসে বলবেন। কারণ আপনি আমার এমপ্লয়ির এগেন্সটে কেউ বললে আমি অবশ্যই তার তার হয়ে ঢাল হয়ে দাঁড়াবো, এটাই হচ্ছে নিয়ম। এখন ধরেন আমার যদি আমার এখন 5টা কোচিং স্টাফ, আমি বুঝতেছি যে এই ছেলে এই ভালো কাজ করতেছে, এখন তো বাইরে থেকে কথা উঠতেছে, তখন আমি কি তার জন্য ঢাল হয়ে দাঁড়াবো না? অ্যাটলিস্ট তাকে তো আমি সামনাসামনি মিডিয়ার সামনে না বলি, তার সাথে কথা বলবো যে না কোনো সমস্যা না, তুমি তোমার কাজ করে দাও, আমি তো দেখতেছি তুমি কি করেছো। তা আমার মনে হয় এগুলো করলে কি ছেলেরাও অনেক ভালো ফিল করবে, কোচিং স্টাফ যারা আছে তারাও কিন্তু অনেক ভালো ফিল করবে। কারণ অনেক সময় আপনাকে আপনার প্রতি ছেলেকে যদি পছন্দ না আপনি তো বের করে দিতেই পারেন, তো এটা তো কোনো নতুন কিছু না। তবে এবার একটা ইয়ে সেটা দিকে যে নাজমুল হাসান শান্ত এবং তার ক্যাপ্টেন্সি যাওয়া, সেই সময় থেকে এখন পর্যন্ত এই ব্যাপারে আপনি একটা শব্দ বন্ধু উচ্চারণ করেন নাই। আজকে তো আপনি আর বোর্ডের ন্যাশনাল টিমের ইয়ে না। এইটা আসলে আপনাদের কতটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল দেখতে, মানে যে প্রক্রিয়ায় ক্যাপ্টেন্সিটা তার গেছিল ওডিআই ক্যাপ্টেন্সিটা, এটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল? এবং দ্বিতীয় কথা হচ্ছে যে শান্ত দুবার মানে একবার ক্যাপ্টেন্সি ছাড়তে চেয়েছিল, সেখানে আপনি একটা বিগ রোল প্লে করছিলেন যে তাকে টু গেট ব্যাক হিজ ক্যাপ্টেন, মানে যে তুমি লিডিং করো, মানে হাউ ডিড ইউ কনভিন্স হিম? মানে দুইটা প্রথম প্রশ্নটা আগে দেন যে শান্তর যেভাবে ক্যাপ্টেন্সি গেছে এটা আসলে কোনো সুস্থ স্বাভাবিক বোর্ডে কীভাবে ক্যাপ্টেন্সি যাইতে পারে? এটা অসম্ভব, কারণ আমি নিচে ড্রেসিং রুমে দাঁড়ানো ছিলাম, আমি শান্তর সাথে কথা বলতে যা ওয়েট করতেছি যে তখন আসলে টিমটা বানাবেন, কি কথা কি হবে, কি হইলো কথা কিভাবে হবে, তখন একটা মানুষ যখন একটা উপরে যায় শুনে যখন ক্যাপ্টেন্সি নাই, তো এটা আসলে খুবই একটা অসম্মানজনক আমি মনে করি, যেটা আসলে খুবই অসম্মানজনক ভাবে হয়েছে। বাট তারপরেও বলবো যে এই আমি আসলে অনেক ব্যাপারে শান্তর কাছে সরি বলা উচিত আমার, কারণ তাকে অনেক সময় আমি অনেক ফোর্স করছি অনেক কিছু ব্যাপারে, আমার কারণে হয়তো সে হয়তো ডিসিশন নিছে বা অনেক কিছু, অনেক শান্তও জানে যে আমি অনেক ডিসিশন আসলে
মানে কি বলবো যে আসলে ফোর্স ফোর্স মধ্যে কারণ ভুল করছি, আমিও করছি, এবং শান্তর কাছে আসলে সরি বলা ছাড়া আমার কোনো গতি নেই, কারণ আমার কাছে মনে হচ্ছে তাকে তাকে যেভাবে অসম্মান করা হয়েছে এটা ঠিক ঠিক হয় না। এবং ক্যাপ্টেন্সি নেওয়া বা যে করে সবকিছু অনেক কিছুই আসলে দেশের স্বার্থে হয়তো সে অনেক কিছু আবার ফিরে আসছে বা নিচ্ছে, বাট আসলে ওগুলা আরো যদি সুন্দর হইতো তাহলে আসলে না মানে এটার সাথে সাথে একটা সম্পর্ক পড়ছে, এটার সাথে সাথে একজন লোক আরেকজন ক্যাপ্টেন যে আসছে তাকেও কি সিমিলারলি বোর্ড একটা প্রেশার ফেলা দিল না? মানে যে শান্তর মানে মানে রিপ্লেসমেন্ট হিসেবে আসলো, মানে আমি আপনার সাথে একদম স্ট্রেট বলি, মেহেদী হাসান মিরাজ অন হিজ ফার্স্ট প্রেস কনফারেন্স, আমিও প্রেস কনফারেন্স ছিলাম, সে ছেলেটা বেরোনোর সময় সবাই বলছে যে আমি ক্যাপ্টেন্সি আপনার মনে খুশি না। মানে এই যে ধারণাটা নিয়ে এসে প্রেস কনফারেন্স থেকে বেড়েছে, মানে এটা কি মনে হয় না যে এই যে তাকে যে ঢোকানো হলো এটাও একটা মানে এই পুরো যে প্রক্রিয়াটা যে শুধুমাত্র শান্ত একাই প্রবলেম পড়লো না, মানে তাকেও একটা প্রবলেম ফেলা দেওয়া হলো, মানে প্রক্রিয়ার কারণে, প্রক্রিয়াগত কারণে। প্রক্রিয়াগত নর্মালি কি হয়, ধরেন একটা মানুষকে আমি যখন দায়িত্ব দিব, এখন তার আশেপাশে যারা আছে যে যার সাথে কাজ করবে তারাও যদি না জানে জিনিসটা, ধরেন আমি বলি হেড কোচ জানে না, শান্ত ক্যাপ্টেন যাচ্ছে। হ্যাঁ, বা এটা তো আসলে খুবই একটা ইমপ্রেসিং সিচুয়েশন, যেটা যে নতুন আসতেছে তার জন্য কিন্তু একটা ভালো পরিবেশ দিবে না, সুস্থ পরিবেশ দিবে না। এখন হয়তো সবাই তার দেশের স্বার্থে বা ব্যক্তিগত যাই বলেন, অনেক কথা হয়তো চুপ করে থাকে, চিন্তা করে যে না ঠিক আছে, বাট এইগুলা তো আসলে খুব সুস্থ, আসলে আমি বলি যে সুস্থ চর্চা না, এটা একটু বেটার ওয়েতে ইজিলি করা যেত, সব কিছুই বেটার ওয়েতে করা যেত। তারপরেও মানে আলহামদুলিল্লাহ যে এখনো টিমগুলো ভালো চলতেছে। না আপনি ইয়ে কিভাবে করলেন তাকে, মানে হাউ ডিড ইউ কনভিন্স? এগুলো সব কিছু তো না মানে বলার মতো না। বলার মতো না, বাট স্টিল মানে ইউ প্লেড আ বিগ রোল, মানে মনে হয় সামান্য হয়তো কিছুটা, খুব বেশি না, বাট আমি তা শান্তর কাছে এখনো আমি বলতেছি যে আমি শান্তর কাছে সরি অনেকগুলো ব্যাপারে। সে আমাকেও সে অনেক কিছুতে রিকোয়েস্ট করছিল, আমি তার কথা রাখি না, তো এগুলো তো আসলে পাবলিকলি বলাও ঠিক না, বলা উচিত না, বাট আমি ব্যক্তিগতভাবে আমি শান্তর কাছে সরি অনেক কিছুর ব্যাপারে। বাট শান্তর অ্যাজ আ ক্যাপ্টেন তার গ্রোথটা আপনি কেমন দেখছে? দেখুন, বেসিক্যালি আমাদের দেশে আসলে লিডারের সংখ্যা খুব কম, আম, খুব কম, আমি বলবো যে খুব কম, আমাদের বানাইতে হয়। আমাদের ক্যাপ্টেন বলেন বা ক্যাপ্টেন্সি একটা যে কেউ, আপনি যে কাউরে দিতেই পারেন, ক্যাপ্টেন আপনি যে কাউরে দিতে পারেন, সে টিম চালাবে, কোনো সমস্যা নেই, টিম তো চালাইতেই পারবে, যাকে দিবেন সেই টিম চালাবে। বাট একটা লিডার তো আসলে অন্য জিনিস, লিডার স্যাক্রিফাইস করবে, লিডার লিডার তার টিমের ভালোর জন্য সে সব ত্যাগ করবে, অন্যদের আগাই দিবে, নিজে পিছিয়ে চলে আসবে। সো লিডারশিপটা এত সহজ না, লিডারশিপ খুব বেশি সহজ জিনিস না। ক্যাপ্টেন হওয়া যায়, ক্যাপ্টেন যে কেউ হইতে পারবে, এটা কোনো ব্যাপার না, বাট লিডারের শান্তর ভিতরে ওই ওই মেন্টালিটি আছে। আমি একটা ঘটনা বলি যে আমি একবার বলছিলাম, শান্ত তুই চারে ব্যাটিং না করলে টিমটা হয় না, আসলে টিমটা হচ্ছে না, টেস্ট না, না তোর ওপেন না করলে আসলে তোর টিমটা দাঁড়াচ্ছে না। বলে যে স্যার, হ্যাঁ কথা তো ঠিক, বুঝতে পারতেছি যে টিমটা হচ্ছে না, এখন কি করবো বলে। আমি কি তুই ওপেন যা, তারপরে তাহলে টিমটা বেটার হবে। বলে যে স্যার ঠিক আছে, টিমের জন্য তো আমি যাবো, বাট স্যার আপনি যদি আমি পারফর্ম খারাপ করি, বাদ দিলে আমার চেষ্টা করেন যে আমার জায়গায় খেলায় তারপরে বাদ দিতে। তার মানে কি সে স্যাক্রিফাইস করতে রাজি আছে। বাট আমাদের অনেক সময় কি, ধরেন আমি একটা ছেলেরে, সে ওপেনার ছিল, তাকে 6 খেলাইলাম, 2 ম্যাচ রান করে না, তাকে বাদ দিয়ে দিই আমরা। বাট আসলে তো সে ইউজ টু না ওইখানে, এবং যে যে পজিশনে ভালো খেলতেছে সে তাকে সেই রোলটা যদি তাকে পালন করে দেওয়ার পরে বাদ দিলে আসলে আমার মনে হয় তখন ঠিক আছে। তো এরকম মেন্টালিটি আসলে তো খুব কম মানুষেরই থাকে, তা আমার বলো যেই কারণে ওই কারণে বেটার রোল প্লে করতেছে। এবং যেহেতু টেস্ট টিমটা ভালো করতেছে, কারণ এখানে অনেকগুলা রোল মডেল আছে টিমের ভিতরে, যারা আসলে টেস্ট খেলতে চায়, টেস্ট টিমটারে আগায় নিতে চায়, যারা সাদা ড্রেস পরলে খুব খুশি, মুশি বলেন, তাইজুল বলেন, মমিনুল বলেন, শান্ত বলেন, ধরেন লিটর, এরা সবাই এই সাদা ড্রেসটা, মিরাজ, এরা সাদা ড্রেসটা পরতে ভালোবাসে। তো আমাদের সাদা ড্রেস করার ছেলে যত ভালোবাসবে, যত ছেলে আসবে, তত আসলে আমাদের টিমটা অনেক বেটার হবে। বাকি ছেলেরা আস্তে আস্তে কিন্তু এখন কিন্তু টেস্ট খেলার জন্য মোটামুটি ইন্টারেস্ট। আগে হয়তো অনেক সময় দেখা গেলো অনেকে খেলতেও চাইতে না টেস্ট। সেইটা আসলে একটা কালচারের ব্যাপার, এদের জন্য আসলে সবাই, এই যারা আছে লিডিং করতেছে, তাদের একটা বড় অবদান আছে এই টিমটাকে বেটার করে দেওয়ার। তবে
আপনার ব্যাপারে একটা অভিযোগ ছিল, মানে খুব বড়ভাবে অভিযোগ ছিল আর কি, যে আপনি একটা ফরম্যাটের ক্যাপ্টেনকে সহযোগিতা করেন না, তাকে কোনো প্ল্যান দেন না, কিছু দেন না। অভিযোগটাকে আপনি একটু মানে ভাঙবেন, মানে আমি ফরম্যাট বা না না বুঝতে পারছি না। দেখুন আমি বা হেড কোচ বা টিমে যেসব কোচিং স্টাফ আছে, আমার মনে হয় এই মোমেন্টে যদি বলেন বাংলাদেশ এর চেয়ে ভালো কোচিং স্টাফ মানে কমিউনিকেশনের দিক দিয়ে ভালো কমিউনিকেশন কোচ পাবে কিনা আমার কাছে সন্দেহ লাগে। ঠিক আছে, আমি জানি না, আমি হয়তো আগে যা শুনছি সেখান থেকে আমি সেই ইয়ার থেকে আমি বলতেছি, বা ডিকটেটরশিপ বলেন ওই টাইপের কোচ কিন্তু এখানে কেউ না। এখানে প্রত্যেকটা কোচেরই কমিউনিকেশন স্কিল অনেক ভালো, এবং ছেলেরা যে কোনো মুমেন্টে যে কোনো সময় যাইতে পারবে। ইভেন দো হেড কোচের কোনো কাজ যদি পছন্দ না হয়, সেটাও কিন্তু আমরা মিটিংয়ে বলে দিচ্ছি যে তোমাদের যদি মনে হয় যে তোমাদের এই জিনিসটা চেঞ্জ করার দরকার, এই কালচারটা চেঞ্জ করার দরকার, এই রোলটা চেঞ্জ কর, তোমরা ডাইরেক্টলি এসে বলতে পারো, এটা কোনো সমস্যা না। এইগুলো এরকম না যে আমরা ওই রিভেঞ্জ নেওয়া টাইপের কোচ, ওই টাইপের কোচ এখানে কেউ নেই যে আমরা তা কাউকে রিভেঞ্জ দিব, যে না ওই কেন বললো কেন, ও বেয়াদব, ওকে বের করে দাও, এই টাইপের কোচ আমরা, আমার কাছে মনে হয় এখন কেউ নাই। এখন যে কোচিং স্টাফ আছে এই কারণে আমার মনে হয় কালচারটা বেটার হচ্ছে। সো এটা খুবই ভুল ধারণা, এটাতে খুব শখ খাইছি। আপনি সক্ষম নয় যে আপনার হ্যাঁ, ব্যাপারে আমি যখন অনেক- হ্যাঁ, হ্যাঁ, যে আমি খুব শখ হয়েছি। বাট দেখুন কাউকে তো আমি আমার এজ এ মানুষ হিউম্যান বিং, আমি সবাইকে দেয় আমি আসলে বলতে দিতে পারবো না ও আমি খুব ভালো মানুষ, আমি খুব ভালো। আপনি আপনার ধারণা নিয়ে রাখতেই পারেন, বাট আমাদের কোচিং স্টাফ থেকে আপনাদের কাছে মনে হয়েছে আমরা কখনই এই কাজটা করিনি। আমরা চাইছি টিমটা সবসময় ব্যাটার হোক। এটা তো আসলে কোনো এটা কারো, আপনি আবার বলবো, এটা তো আসলে আমরা সবসময় চিন্তা করি, এটা তো কারো ব্যক্তিগত সময়, টিমটা যেভাবে বেটার হবে। যদি পছন্দ না হয় তোমার বলার তো অধিকার আছে, তুমি বলো। যদি মনে হয় যে না আপনার আমার কমিউনিকেশন কারণ আমরা হেল্প করছি না, এটা বলার সেই ফ্রিডমটাও দেওয়া আছে। এরপরে আমরা আর কি করতে পারি, এরপরে মানে তো আমাদের আপনার সাথে মিরাজের সম্পর্কটা কেমন ছিল? মানে আমি তো আসলে এখন এখন যদি বাইরে এসে এটা শুনতে হলে এটা অন্য জিনিস, বাট আমার কাছে মনে হচ্ছে আমাকে এখানে যেখানে 12টা প্লেয়ার আছে, 15টা প্লেয়ার আছে সবার মানে সাথে আপনি মিরাজকে, শান্ত লিটনকে যেরকম ব্যাক করছিলেন, মিরাজকে ওরকম ব্যাক করছিলেন? আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি, এখন যদি কেউ আপনি মনে করেন যে করি নাই তাহলে এটা অন্য জিনিস। আমরা চেষ্টা করছি, আমরা আমাদের দিক থেকে যেগুলো করা দরকার সেটা করছি। এখন কথা কম বেশি তো মানুষজনের সাথে হবে, কেউ একজন এসে এসে হয়তো কথা বলে। হ্যাঁ, আপনি তো ইয়ের সাথে অনেক কথা বলেন না, মানে আপনি তো মনে হয় না, মানে আমি যত জানি যে আপনার তো লিটনের সাথে হাজার হাজার কথা হয় না, বাট ইউ হ্যাভ ভেরি গুড কমিউনিকেশন। কমিউনিকেশন সবার সাথে আছে। না মানে এখন তাহলে আপনার- তাহলে এই ধরনের প্রশ্ন আসতেছে কেন যে সালাউদ্দিন স্যার হচ্ছে গিয়ে লিটন শান্তর স্যার, আমাদের না? এই ধরনের একটা কথা যে মানে বাজারে চাউল হলো, মানে এটার আসলে ব্যাখ্যাটা কি? মানে এটার তো একটা ব্যাখ্যা দিতে হবে তো, যে আপনি এমন কি করলেন যেটা মনে হচ্ছে যে আপনার খালি দুইটাই মানে প্লেয়ার আছে, যাদের লিটন এন্ড শান্ত, আর অন্য একটা ফরম্যাট বা ওই ফরম্যাটের লোকজন নিজেকে মনে করছে আমি তার সৎ ছেলে, মানে এটা ভাবার মানে এটা খুব দুঃখজনক ছিল না ব্যাপারটা শোনা আপনার জন্য? না এটা শুনছি পরের দিকে এসে, এটা তো আগে শুনিনি, একদম লাস্টের দিকে এসে শুনছি। বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে কখনোই চিন্তা করিনি। এটা হয়তো যারা চিন্তা করছে তারাই হতে পারে, বাট আমরা কখনো এটা নিয়ে চিন্তা করিনি। এটা একেবারে লাস্টের দিকে এসে শুনছি, লাস্ট সিরিজে। ব্যাপারটা আসলে কষ্ট লাগছে, খারাপ ভালো লাগেনি, বাট মেনে নিছি। দুনিয়াতে সবাইকে আপনি হ্যাপি রাখতে পারবেন না। সাজভাই, লিটন, আপনার মনে আছে যে লিটন এজ এ ক্যাপ্টেন ইউ হ্যাভ অলওয়েজ মেজর হিম ভেরি হাইলি। যখন মানে আপনি ইয়েতে ইভেন কুমিল্লাতে আপনাকে ইয়ে দিলেন, চান্স দিলেন ক্যাপ্টেন্সি করে আনতে। লিটনে আসলে টি-20 যে ধরনের মানে সাফল্য অ্যাজ আ ক্যাপ্টেন, মানে ওর মনে হয় যে কোন জায়গাটা হি ইজ গেটিং, মানে হি ইজ অ্যাবভ দ্য মার্ক। একটা কথা আপনি বলছেন, আমি একটু মনে করি যে আচ্ছা লিটন কিন্তু 2 ওভার আগে প্ল্যান করে যে 2 ওভার পরে কি হতে পারে। আমি তো আসলে লিটনের সাথে কথা বললে যে কেউ আসলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হইতেই পারে, যে কথা বলার স্টাইলটা একটু কেমন কথা বলার স্টাইলটা থাকবে? একটু মনে হবে যে না ও আসলে মানে রসটা একটু কম আর কি। বাট অনেক চেঞ্জেস। কারণ আমি লিটন আমার সাথে অনেক দিন খেয়েছে, কুমিল্লাতে অনেক বছর ছিল, আমি লিটনের ভালো চাই। যদি বলেন যে অন্যদের থেকে যদি আলাদা বলেন যে টি-20 এজ এ ক্যাপ্টেন হিসেবে লিটন এমন জিনিস চিন্তা করে, আমরা কোচরা হয়তো মাঝে মাঝে চিন্তা করি না। আমরা কোচরাও মাঝে মাঝে চিন্তা করি না, যে মাঝে মাঝে মনে ওর সাথে কথা বলার পরে মনে রুমে এসে চিন্তা করি
এই আমি কি কোচ, ও এটা চিন্তা করলো আর আমি চিন্তা করতে পারলাম না যে খেলাটা ও কীভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে, এটা আসলে ওর সাথে কথা না বলে কেউ বোঝা যাবে না। আমি মনে হয় যে ওর কাছ থেকে অনেক কিছু শিখছি, সত্যি কথা, যে মানে ওর যে খেলার যে চিন্তা ভাবনা, যে ডিপ চিন্তা করে, এইটা আসলে তাকে উন্নতিতে চালাতে যেতেছে। খুব সূক্ষ্ম চিন্তা করতে পারে, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টা চিন্তা করতে পারে, এবং এটা ওরা আমার কাছে মনে হয় ওরা এটা এই কারণে ওর ক্যাপ্টেন্সিটা খুব ভালো করে ইনসাইড দ্য ফিল্ড ও খুব ভালো বোঝে খেলাটারে, খুব ডিপলি চিন্তা করে পারে, খেলা খুব অ্যানালাইজ করতে পারে, সব কিছু কথা বললে তখন বোঝা যায়। আমি বলবো যে এই স্কিলটা তার অনেক অনেক বেটার। সো মানে এই বাংলাদেশের ব্যাটিংয়ে তো মানে আমি বললো টেস্ট অ্যান্ড T20 হ্যাজ ডান আ রিমার্কেবল জব, মানে থ্রু আউট ক্যারিয়ার, মানে আপনার এই বাট কম্পারেটিভলি ওডিআইটা আমরা এখনো ইয়ে করতে চাই। আরেকটা প্লেয়ার ব্যাপারে একটু মানে স্পেসিফিক্যালি জানতে চাই, সেটা থেকে তৌহিদ হৃদয়, মানে ডু ইউ গেট আ ফিক্সড প্লেস ফর হিম ইন দ্য ওডিআই, মানে ওডিআই সেটা তার প্লেসটা আসলে কত? আর তাহলে এই এটার সাথে আরেকটা সম্পর্ক প্রশ্ন আছে, সেটা থেকে যে আপনি নিজে কোচিংটা অনেক দিন ধরে করতেছেন, আপনার নিজের মানে আমাদের দেশে হয়তো বা এই জিনিসটা আসলে আমাদের বাইরের কোচটা বুঝে কিনা যায় না, আমাদের দেশে কিন্তু নাম্বারটা ম্যাটার করে ইন দ্য সেন্স যে আপনি চারে খেলতেছেন, আপনারা বলে বাঁচে খেলেন, মানে সাপোজ এটা কিন্তু অনেক সময় প্লেয়ারদের মাইন্ডে ম্যাটার করে, মানে এটাকে আপনি বিশ্বাস করেন এটা যে হ্যাঁ দেখুন, ধরেন ওকে 5-6 হৃদয়ের ব্যাপারে আমি কোশ্চেন বুঝতে পারছি এখন। দেখুন, আমি এটা বলতে পারবো না কে কোন পজিশনে খেললো, কি খেললো না খেললো কেন, কারণ দিন শেষে আলটিমেটলি টিমটা হচ্ছে ইম্পর্টেন্ট। টিমটা যেহেতু ইম্পর্টেন্ট, অনেক সময় আমার পছন্দ মতো জিনিসটা নাও হতে পারে, বাট টিমের সাথে হয়তো আমাকে করতে হবে। আমাদের যেটা বললেন যে আমাদের দেশের নাম্বারটা অনেক ম্যাটার করে, আসলে ম্যাটার করে, ওদের সাইকোলজি তাদের অনেক ম্যাটার করে। এদিকে সেই সাকিব আমল থেকে আর কি এটা আমার কাছে মনে হয় এটা সবসময় এটা এই কারণে আমার কাছে মনে হচ্ছে আমাকে হাই পারফরমেন্স যাওয়া হচ্ছে। শুধু আমার কাছে মনে হচ্ছে আমার আমার কিছু জিনিস আছে যেগুলো আমি আসলে পাবলিকলি বলতে পারবো না, যে ড্রেসিং কোন কালচারটার কারণে আসলে আমার স্পিডে যাওয়া হচ্ছে। কারণ যেহেতু এটা এখানে যদি টুডে অর টুমরো সাফার হয়, এটা যেন এই ছেলেগুলো ওইভাবেই বড়, যারা এসপি থেকে আসবে তারা যেন ওইভাবেই গ্রো হয়ে তারা এখানে আসতে পারে। কারণ দিন শেষে এটা টিমের ক্ষতি হয়, এমন জানতে ক্ষতি হয়, আমি একটু এদিক ওদিক হলে টিমের তো সব কিছু শেষ হয়ে যায়, ঠিক আছে। এবং আরও জিনিস হচ্ছে ধরেন ইনসিকিউরিটি ফিল করে অনেক সময় অনেকেই, যে আমি ওখানে না গেলে এখানে, এই যে মেন্টাল ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা আসলে যে কেন পারে না, তারা আসলে ওইভাবে বড় হয়ে আসছে, এটা এদেরও দোষ না, ঠিক আছে। বাট এইটা যদি তারা অল্প বয়সে শিখে আসে কীভাবে হ্যান্ডেল করতে হয় এইসব ব্যাপারগুলো, তখন কি তাদের জন্য এগুলো বেটার হবে, এটা ন্যাশনাল ম্যাচে সাফার করবে। আমি ধরুন সব সময় আমি যেমন যারা অল্প বয়সে অনেক সময় দেখা যায় যে তারা কোচ চুজ করে ফেলা, যে কোচ ছাড়া সে প্র্যাকটিস করবেন। আপনি তখন একটা বড় লেভেল আসবেন, আপনার মনের মতো তো কোচ নাও হতে পারে, তো আপনি কি তার সাথে আপনার খেলতে হবে না, শিখতে হবে না? আমাদের শান্তিদের আমি এখনো প্র্যাকটিস করাই না, কারণ আমি জানি ও যদি আমার টেস্ট পায় তো অন্য কোনো কোচের সাথে সে হয়তো কাজ করতে পারবে না, ঠিক আছে। কারণ তার শিখতে হবে, তার হয়তো তার টিমে এমন কোচ হবে তারা দেখতে পারে না, তার সাথেও তো আমার ফাইট করতে হবে আমার তখনও আমার, কারণ যখন হেড কোচ আছে বা ম্যানেজমেন্ট তারাই অথরিটি, তাদের কথা আমাকে শুনতে হবে দিন শেষে, ওইটাই ঠিক, ঠিক আছে। টিম আমার মতো চলবে না, টিমের যেটা রিকোয়ারমেন্ট টিমের মতোই চলবে। সো এইটা আসলে ছোটবেলায় যদি না শিখে আসে, আসলে এটা বড় হয়ে এটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, তখনই মেন্টাল ব্যারিয়ারগুলো আসে, বাধা আসে, মানতে পারে না, ঠিক আছে। বললাম না, দিন শেষে আপনি 5,000 রান করছেন না 6,000 রান করছেন, এটা কোনো ম্যাটার করে না। এই আজকে আমরা টেস্টটা যে জিতছি, লিটন 100 মারছে, মুশি 100 মারছে, তাইজুল 6 উইকেট মারছে, এখান থেকে একটা সরাই দেন, টিমটা কি জিততো? একটু জিততো না, যে কোনো একটা সাফল্য এখান থেকে সরাই দেন। তো দিন শেষে আসলে সবারই ওই কিছু না, এখন তাস্কিন অনেকগুলো ব্রেক থ্রু দিচ্ছে, রানা অনেকগুলো ব্রেক থ্রু দিচ্ছে, এরা তো লাইমলাইটে নাই, ঠিক কিনা? বা কেউ যে এই যে ওরা যে লাস্টের দিকে এতগুলো পার্টনারশিপ দিচ্ছে, এরা তো লাইমলাইটে নাই, ওগুলো কোনো কথা হবে না। দিন শেষে যে ম্যান অফ দ্য ম্যাচ এসে তার হবে, যে দিচ্ছে শান্তর কথাই হবে। বাট এদের যে রোলটা ছিল, এটা কি কেউ
ডিনাই করতে হবে, হ্যাঁ না, এটা কোনোদিন লেখা হবে না, বাট এদের সাপোর্ট ছাড়া তাহলে ম্যাচটা জিততো না। সো রোল আসলে একটা টিমে সবারই আছে, আপনি কত রান করলেন, কত কি করলেন সেটা কত নম্বরে ব্যাটিং করলেন? ওই যে লিটন যে 100 মারছে, এর সাথে এই যে তিনজন যে সাপোর্ট দিছে। 30টা বকরা বল খেলছে, 40টা করে বল খেলছে, ওটা না হলে লিটনের 100 হইতো? হইতো না। সো এদের রোল নাই। সো টিমের আসলে সবারই রোল আছে, কম বেশি রোল আছে সবারই। সো টিমের সাফল্যের জন্য আসলে আমাদের ওই মেন্টালিটি সবারই হওয়া উচিত। টিম যেটা চাবে সেটা, যেখানে ব্যাটিং করতে বলবেন। টিমে আসলে ওই কালচারটা আসলে এখন সম্ভব না, আমি বললাম এই মোমেন্টটা আসলে একটু ডিফিকাল্ট। বাট আমি যদি এসপিতে যাই, আমি ওই কালচারটা নিয়ে যাবো। করার চেষ্টা করি, যেটা আসলে আমার পরবর্তীতে কাজে লাগে। এইচপিতে প্রশ্ন পড়ে আছে। আচ্ছা, স্যার, এই যে একটু জানতে চাচ্ছি যে এই টিমটা যে টিমটা দাঁড়াচ্ছে, এর মধ্যে এক সময় মানে আপনাকে নিয়ে হঠাৎ করে মানে গণমাধ্যম মানে সোশ্যাল মিডিয়া তোলপাড়, আপনি বললেন যে আসলে প্লেয়াররা কমায় চলে যাচ্ছিল, মানে আসলে বিশ্বকাপ না খেলাটা মানে এটা তো একটা ডিজাস্টার ছিল। এটা তো আসলে এটা আমরা গেট ওভার করছি, সামহাও গেট ওভার করছি। বাট ওই জিনিসটা আসলে প্লেয়ারদের যে মানে প্লেয়ারদেরকে মানতে পারছিল, আসলে মানসিকভাবে মানতে পারছিল যে বিশ্বকাপ খেলছে না। এটা অনেক দিন লাগছে, এটা এটা অস্বীকার করার কিছু না, এটা আসলে অনেক দিন লাগছে। কারণ অনেকেরই স্বপ্ন ছিল, অনেকে হয়তো এখানে অনেকে আছে যারা বিশ্বকাপ কখনো খেলেনি, তা না যে বিশ্বকাপের একটা ইমেজ স্বাদ বলেন যাই বলেন, এটা অনেক অন্য ব্যাপার ছিল। তো এটা এবং টিমটাও ভালো অবস্থায় ছিল, টিমটাও জাস্ট 5টা সিরিজ জিতা করে এত কনফিডেন্টলি তারা অনেক মেন্টালি তারা ছিল যে না তারা ভালো করবে ওয়ার্ল্ড কাপ, কারণ আমরা মেজর টুর্নামেন্টে কখনো ভালো খেলি না। তো ওইটার একটা এফেক্ট কিছু তো ছিলই, যত এটা ছেলেরা ওভারকাম করে ফেলছে। বাট কোমাটা ওইটাকে রূপ করতে বলছেন। রূপ করতে বলা হয়েছে, এটা এমন না যে আমি কোমায় চলে গেছি, এরকম মানুষকে এত বোকা হইলে তো সমস্যা, ঠিক আছে, এটা রূপ করতে বলা হয়েছে। স্যার, কালচারালি স্পিকিং, মানে অ্যাজ এ কোচ কালচার স্পিকিং, বাংলাদেশের ক্রিকেট কালচারটা মানে হাউ ডু সি ইট ইভলভিং? কালকে আপনার বিয়েতে একটা খুব ভালো জিনিস দেখতেছিলাম, সেটা হচ্ছে আপনি একটা কথা বলতেছিলেন যে আমি দেখি যে যখন পাশের প্লেয়ারটা রান করে না তখন আমার প্লেয়াররাও দুঃখ পাইতেছে, এবং এই কথাটা খুব এমফাসাইজ করলেন। এটা আসলে কালচারালি কতটা মানে ইম্পর্টেন্ট ফর এভরি ক্রিকেটার ইন দ্য ন্যাশনাল ড্রেসিং রুম? এটা আসলে মানে অন্য নিজে রান করে না, অন্য রান করতেছে না, এইটাতে এটা বেটার হচ্ছে, কালচারটা বেটার হচ্ছে। আসলে আমরা তো যে ক্রিকেট নেশন, আমাদের কালচারটা আসলে খুব হাই স্ট্যান্ডার্ড না। সো এটা চেঞ্জ করার চেষ্টা চলতেছে, আগে কোনোটা ছিল হোক, আস্তে আস্তে তলার দিকে হবে। ক্লাব লেভেলে কালচারও যদি আস্তে আস্তে চেঞ্জ করা যায়, ঠিক আছে। ধরুন একটা ক্লাব খেলতেছে, কারো কোনো জায়গায় নেই, ধরুন এগুলো তো একটা কালচারের ব্যাপার, যে আপনার মন মানসিকতা কিরকম, যে একটা আমার খুব আশ্চর্য লাগে, একটা টিম 5 কোটি 6 কোটি টাকা খরচ করতেছে, ক্লাব টিম প্র্যাকটিসের জন্য মিরপুর মাথায় এসে বসে থাকবে 1 ঘন্টা প্র্যাকটিস করা, ঠিক আছে ভাই। আপনি 6 কোটি টাকা টিম খরচ করতেছেন, আপনি 2টা দিন 2টা ভাগ, কারণ আপনি প্র্যাকটিসই করবেন হচ্ছে 11 দিন, হিসাব করে আমি দেখছি প্রতিটা ম্যাচের আগের দিন 11 দিন, আর হয়তো সিজন শুরু হয়েছে এবার দেরিতে, তার আগে 2-3 দিন। একটা মাঠ ভাড়া করলে আপনার 30,000 টাকা যাবে হাফ বেলা, যে কোনো ম্যাচ। তো কয় টাকা যায় আপনার? মানে আমাদের বুঝছেন, আমাদের কালচারটা এত বাজেভাবে আসলে বইরে আসছে। আমি 6 কোটি টাকা টিম করবো, কিন্তু আমি 2 দিন ভালো করে প্র্যাকটিস করবো না, ম্যাচের আগে একটু ভালো প্র্যাকটিস চাই, ছেলেরা পারবে না। এখানে আসলে ও একটা জায়গা থেকে ভালো প্র্যাকটিস, ওদের ক্লাবে কোনো উইকেট নাই, কিছু না, তারা ওই খরচটা করবে না। তো কালচারালি আসলে আমরা কতটা ব্যাকে আছি সেটা আসলে আমি একটা সামান্য উদাহরণ দিলাম আসলে। আমরা বড় জায়গায় ইনভেস্ট করতেছি, কিন্তু আসল জায়গায় যেটার জন্য টিমটা ভালো রেজাল্ট করবে ওই কাজটা করবো না। সো অনেক কিছু আসলে একটা দেশের ক্রিকেট তো শুধু একটা প্লেয়ার দেওয়া হবে না, বা একটা বোর্ড প্রেসিডেন্ট দেওয়া হবে না, ও চাইলেও তো সম্ভব না সবকিছু চেঞ্জ করা। এখানে তো সবারই আসলে মেন্টালিটি চেঞ্জ করা সব দিকেই দরকার আছে। স্যার, ব্যাটিং রাইজটা, আমাদের ব্যাটিংটার মানে স্টেবিলিটি ইজ মাচ বেটার। মানে আমি জাস্ট 2টা ব্যাটিং এর উদাহরণ দিই, সেটাকে শান্তর সেঞ্চুরি, কিংবা লিটনের সেঞ্চুরি, দ্য ওয়ে হি রিয়াক্টেড, কিংবা ইভেন at 39 দ্য ওয়ে মুশি ব্যাটেড।
আপনার কি মনে হয় যে ব্যাটিং হ্যাজ বিকাম, মানে আগে যে জিনিসটা প্রবলেম ছিল ওইটা অনেকটা সলভ হচ্ছে বাংলাদেশে? মানে হাউ ডু সি শান্ত অ্যাজ আ ব্যাটার? দেখুন, একটা একটা ছেলে 10 ইনিংসে 5টা সেঞ্চুরি করছে, এটা তো আর কোনো ম্যাটার, এটা তো কোনো আমার বলাও লাগবে না সে কোন টাইপের ব্যাটিং করতেছে এখন। ইমপ্রুভমেন্টের জায়গায় সবচেয়ে বেশি আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে তারা ধারাবাহিক হচ্ছে। যেমন আগে হয়তো 100 মারার পরে ধর 20 ইনিংস নাই, 10 ইনিংস নাই, বাট এখন কিন্তু তাদের রানের ধারাবাহিকতাটা লাস্ট 6 মাস এটা খুব ভালো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হয়েছে সব ফর্মেটে। সবাই রানের মধ্যে ফিরতেছে, ওডিআই বলেন টি-20 বলে সব দিকে কিন্তু ছেলেরা একটু ধারাবাহিক হচ্ছে। তো এটা যত আরো কনসিস্টেন্ট হবে তত ভালো হবে। এটার জন্য আমি মনে করবো যে সবচেয়ে বড় ভালো ডিসিশন মিসের যেটা ম্যানেজমেন্ট বলেন, ভালো উইকেটে খেলা। ভালো উইকেটে খেলার কারণে তাদের কনফিডেন্সটা বেটার হয়েছে, ট্রাস্ট করতে পারতেছে নিজেকে। আরও যত ভালো উইকেটে খেলবে তখন আমার মনে হয় তারা আরো ভালো আলো। এটা দেখুন, এটাতে খুব ইজি না তো যে আমরা কিন্তু ভালো উইকেটে খেলে কিন্তু টেস্ট ম্যাচ জিততেছি। এমন না যে বানাচ্ছি স্পিনার উইকেট বানাচ্ছি, তা না। ইভেন ওডিআইও বা টি-20 বলেন, আমরা কিন্তু ভালো উইকেটে খেলেই এখানে জিততেছি। তো এটা একসময় ব্যাটসম্যানদের অনেক হেল্প করে সব কনফিডেন্স দিকে। এবং যখন আমি ধারাবাহিক হয়ে যাব তখন আসলে আমি নিজে নিজেরা ম্যানেজ করতে পারবো। এখন আমার মনে হয় তারা খেলাটা খুব ভালো বুঝা শুরু করছে। খেলার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো বুঝে আসলে কোন সময় কী রোল প্লে করতে হবে। এটা এটা কোনো আসলে যে একদিনের ব্যাপার যে হয়ে গেছে তা না। এটা আসলে যেহেতু আমি একটা বলতেছি যে এখানে একটাই সবচেয়ে লাভ হয়েছে, এখন ছেলেরা নিজে থেকে আসলে চিন্তা করতে পারার ক্ষমতাটা দেওয়া হয়েছে এবং তারা ওইভাবে চিন্তা করে এখন। এই কারণে হয়তো একটু বেটার হয়েছে। এটা হয়তো আসলে কোনো একটা সিম্পল থিওরিতে হয় না। স্যার মুশফিক, মানে মুশফিককে ওডিআইতে ডাকা হলো, বাংলাদেশের ওডিআই দলটা কি এখন আসলে এত প্রবলেমেটিক যে মুশফিককে ডাকা হলো ওডিআই দলে? না, এগুলা তো আসলে আমি বলার মতো আর না, এগুলা আমি আসলে না বললে বেটার। এগুলা আমার না বলাই বেটার। তাহলে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে গত 2 বছর ধরে আপনি যখন ইয়েতে আছেন, মানে কোচিংয়ে আছেন আর কি, 2 বছর ধরে একটা প্লেয়ারকে খালি প্লেয়ারটা মাঠে আসে নাই, তাছাড়া সবসময় সে মানে ছিল, তিনি আসছেন 2 মাস পরে আসবেন, এই সিরিজ থেকে থাকবেন, ওই সিরিজে পরে থাকবেন না, এই সিরিজে থাকবেন না, এই সিরিজে চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করতেছে, যেটা আমরা সাকিব আল হাসান। মানে ডু ইউ ফিল যে সাকিব আল হাসানের এই কথাগুলো, মানে আমি জাস্ট প্রশ্ন থেকে যে আই থিঙ্ক উই শুড গেট, তাকে তো, তার তো বিকল্প নেই, মানে ইটস নট ভেরি ইজি টু ফাইন্ড আ রিপ্লেসমেন্ট অফ সাকিব। বাট এই যে অলওয়েজ যে তাকে নিয়ে যে আমরা একটা আলোচনা করি বা এটা করি, ইটস হাই টাইম যে আমরা ওই আলোচনা থেকে এখন বেড়ে আসা উচিত বাংলাদেশ দলের। মানে সাকিব আসবে কি আসবে না এটা একটা সেকেন্ডারি ব্যাপার হওয়া উচিত, মানে মোর দেন এই যে আমরা আলোচনা আসতে যাচ্ছি, ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, এই আলোচনা থেকে সেকেন্ডারি হওয়া উচিত। বিকজ আপনার দলের স্টেবিলিটি চান, তাহলে যে দলটা আছে ওইটা নিয়ে আপনার আগাইতে হবে। দেখুন, মানে সাকিব দিয়ে ছোট করার না, সাকিবের বিকল্প আসলে হবে না। হ্যাঁ, এটা বলে লাভ নেই। এটা বলেও লাভ নাই, এটা প্র্যাকটিক্যাল কথা। তাকে একটা প্লেয়ার, সে আপনাকে আপনার বোলিং এর পুরা কোটা দিবে এবং প্রপার ব্যাটিং দিবে। এটা আসলে ডিফিকাল্ট, এটা এই জায়গাটা আসলে পূরণ করা সম্ভব একটা টিমের ব্যালেন্সের জন্য। এখন সাকিব আসবে কি আসবে না এটা তো আসলে আমাদের হাতে না। না, কিন্তু এইটা নিয়ে যে এত কথা, মানে আমি এটা কথা, এখন সবাই তো চায় সাকিব আসুক, সবাই চায় সাকিব আসুক। এটা যে কোনো যারা ক্রিকেট লাভার তারা সবাই চায় সাকিব আসুক টিমে ব্যাটার। বাট এটা তো আমাদের আসলে কিছু করা আমাদের হাতে না, বা আমাদের এখানে কিছু করারও না। তো যে জিনিস আমরা কন্ট্রোল করতে পারবো না সেই জিনিসটা আসলে কন্ট্রোল না করাই ভালো। কথা বলে বাট আপনি যেটা বলেন যে আমাদের যদি স্পেশালি হোয়াইট বলে ভালো টিম হইতে চাই, তাহলে আমাদের সাকিবের মতো না হোক, সাকিবের কাছাকাছি কিছু একটা লাগবে। সেটা পেস বোলার হোক আর টিমটা যদি ব্যালেন্স আনতে হয় তাহলে সাকিবের কাছাকাছি লাগবে। কাছাকাছি তো সাকিবের মতো এখন ওরকম পারফরমেন্স আশাও করে রাখবে, বাট সে যেন আস্তে আস্তে ডেভেলপ করতে পারে। ওরকম একটা রোল পালন করার ছেলে আসলে আমাদের দরকার। কারণ আমরা খুব আসলে লিমিটেশন নিয়ে সাদা বলে খেলি, খুব লিমিটেড। অলরাউন্ডার ছাড়া আসলে এখন খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা ব্যাটসম্যানদের সাইকোলজিতেও পড়ে, টিমের ব্যালেন্সের সাইকোলজিতেও পড়ে। সো আসলে টিমের ব্যালেন্সের জন্য এবং ব্যাটসম্যানদের সাইকোলজি, কারণ যখন আমাদের 2-3 উইকেট পড়ে যায় তখন আমাদের আসলে খেলার মোমেন্টাম আমরা নিজেরাই নিজেদের থেকে সরাই ফেলি। তো এই কারণে টিমের বেটারমেন্টের জন্য আমাদের আসলে খুব দ্রুত যেন আমরা 2-3টা অলরাউন্ডার রেডি করতে পারি, স্পেশালি মোটামুটি যারা ব্যাটিং পারে, বোলিং পারে,
তখন টিমের আসলে হোয়াইট বলে তখন আমরা আরো বেটার হওয়ার চান্সেস আছে, কারণ আমাদের হোয়াইট বলের কিছু অ্যাডভান্টেজ আছে। আমরা এখন ভালো পাওয়ার হিটিং পারি, ঠিক আছে, আমাদের ছেলেরা মোটামুটি ধারাবাহিক হওয়া শুরু করছে। বাট আমার মনে হয় যে এই জায়গাটা যদি আমরা ফিল আপ করতে পারি তখন টিমটা আরো বেটার পজিশন করে। স্যার যেটা পেস বোলার নিয়ে কথা ছিল, নাহিদ রানা দ্য লেটেস্ট সেন্সেশন, সারাক্ষণ সব জায়গায়, মানে এখন টিভি খুলেন যে কোনো জায়গায় খুলেন, নাহিদ রানা ইজ দ্য হট টপিক। মানে একটা 21 বছর ছেলে, এরকম মানুষ আপনি আগেও দেখছেন প্লেয়ার, মানে হাই। হোয়াট ডু থিঙ্ক ইজ দ্য বিগেস্ট স্ট্রেংথ অফ নাহিদ রানা, এবং হোয়াট ডু থিঙ্ক শুড বি, মানে যেটা করা দরকার নাহিদ রানাকে টু কিপ হিম গ্রাউন্ডেড? কারণ আর এটা এটা সম্পর্কে একটা প্রশ্ন করি, সেটা থেকে যে এরকম আরো একটা প্লেয়ার আছে পৃথিবীব্যাপী যা খ্যাতি, কিন্তু অলওয়েজ ভেরি গ্রাউন্ডেড, দ্যাট ইজ মুস্তাফিজুর রহমান। দেখুন, একটা সার্টেন স্টেজে সার্টেন বয়সে হয়তো আপনাকে মেন্টরিং করতে লাগে, স্পেশালি ইয়াং ছেলেদের জন্য মেন্টরিংটা খুব বেশি জরুরি। কারণ সাফল্য আপনাকে মাথা ঘুরাই দিতে পারে, আর অনেক সময় আপনি মাটিতেও থাকতে পারবেন, এটা এফেক্ট করে, এমন করে না যে তা না। মুস্তাফিজ ছোটবেলা থেকে নিজেকে ম্যানেজ করা শিখছে, হি নোজ কীভাবে আসলে মাটিতে থাকতে হবে, কীভাবে সাফল্য হ্যান্ডেল করতে হবে, কীভাবে মানি হ্যান্ডেল করতে হবে, কীভাবে নিজেরা হ্যান্ডেল করতে হবে। সে সেটা ছোটবেলা থেকে শিখে আসে, জানি না এটা ওর গড গিফটেড নাকি কি, সে এটা নিজে থেকে শিখছে। বা মানে ইভেন একটু যদি এটা ক্লিয়ার করতে, যে যখন আইপিএল বিয়েটা হলো, মানে একবারও হয় নাই, একবারও মনে হয় নাই না, এটা কখনোই সেটা সে জানে না। প্রত্যেকটা এক একটা মানে শুধুমাত্র টাকা পেলে না, টাকা হারালেও সেটা জানে। একটা হিউম্যান বিং আসলে নিজেরা ম্যানেজ করা খুব বেশি জরুরি। তো আমার মনে হয় এখন নায়ককে মানে তার সঠিক পথে থাকার জন্য তার সেন্স খুব বেশি ইম্পর্টেন্ট, যে সে সেন্সিবল কিনা, এবং তার আশেপাশের লোকজন তাকে কিভাবে হ্যান্ডেল করতেছে সেটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে নাহিদ খুব বুদ্ধিমান ছেলে, তার ওই সেন্স আছে, এবং সেও জানে আসলে যে কীভাবে হ্যান্ডেল করতে হয়। তা আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে নাইজুল্লাহ মুস্তাফিজ। স্যার একটা প্রশ্ন পর আমরা একটা এইচপিতে চলে যাবো। শেষ প্রশ্ন হচ্ছে কি যে এবারে আর ভাই এইচপি পুরো জিনিসটা নিয়ে নিই, মানে আপনি মুস্তাফিজের কথা মুস্তাফিজ জাস্ট খালি বলতেছি, মানে এই যে মুস্তাফিজ বা নাহিদ রানা তার যে রেড বল খেলতেছে না, ডু থিঙ্ক মানে মুস্তাফিজ যে রেড বল খেলতেছে না, ডু থিঙ্ক ইটস আ ভেরি গুড ডিসিশন, মানে তার জন্য? অবশ্যই অবশ্যই। মানে কেন মনে হয় স্যার ভাই, মানে অবশ্যই, মানে হি ডাজন্ট এনজয় দ্যাট? দেখুন, আমি এই যে লাস্ট এই শেষ করার পরে আমি বাংলাদেশ টিমের শিডিউল দেখলাম, আমার খুব আমি খুব আতঙ্কিত সত্যিকার, যে কোনো রেস্ট নাই নেক্সট 8 মাস। এই ছেলেগুলো আসলে মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ম্যানেজমেন্টের, আমার কাছে মনে হয়। তারা যদি প্রপারলি স্ট্রাকচার ওইকে না আগায়, এই ছেলেগুলো মেনটেন করা ডিফিকাল্ট হবে, কারণ কোনো রেস্ট নাই। একে তো ধরেন বাসা থেকে বের হয়, এটা একটা মেন্টাল সাইড দিন সারাদিন, তো 8 মাস বাসায় নেই। ম্যাক্সিমাম ছেলে ম্যারি, ফ্যামিলির সাথে থাকা, ফ্রাস্ট্রেশন, ভালো খেলবে খারাপ খেলবে, ঠিক আছে, ফ্রাস্ট্রেশন আসবে। সো অনেক কিছু আসলে এর মধ্যে থাকে। আমরা তো মনে করি আরে ছেলে পারফর্ম করলো না কেন, আরে ওদের 6 মাস ধরে দেশের বাইরে, সেটা তো আমরা দেখিনি, ঠিক আছে, বাসায় বাচ্চা অসুস্থ। আমি তো 2 দিন আগেও দেখছি যে মানুষ, আমি বলার কথা যে লিটনের পিচ্ছি বাচ্চা এইখান থেকে ঠোঁট কেটে গেছে, এখানে সিলাই দিতে হবে, এখন একটা 1 বছরের বাচ্চাটা সিলাই দিতে হবে। ওই ছেলেটা মেন্টালি কিভাবে আছে বাপ, এটা তাও টেস্টের 3rd ডের পরে, ঠিক আছে। তো আপনারা সবাই মনে করে আরে ছেলেটা পারফর্ম করে না কেন, কি করে না কেন, আরে ওর যে ভিতর দিয়ে কি যাচ্ছে সেটা তো ও জানে, তার কতগুলো মেন্টাল স্ট্রেস নিতে হয়। তো এখানে আসলে সবকিছুই আসলে আমার মনে হয় সবারই আসলে একটু সুস্থ শান্ত হয়ে চিন্তা করলে আপনি অনেক কিছু আসলে বের করতে পারবেন, যে আসলে কিভাবে আসলে দুটো খুব কাছাকাছি চলে আসছি। একটা প্রশ্ন ছিল, সেটা যখনই বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল হলো, তখন একটা বিশাল প্রশ্ন চলে আসতো বাংলাদেশে, যে সালাউদ্দিন মনে থাকছে না জাতীয় দলে। সালাউদ্দিন জাতীয় দলে নাইও এখন, বাট আপনার সাথে টাইমের আসলে মানে বিগত সময় টাইমের সাথে কীরকম সম্পর্কের উঠা নামা ছিল, এগুলো নিয়ে মানে তামিম, আমার যত শুনছি আর কি, যত বিয়ের থেকে, যে তামিম হ্যাজ গিভেন ইউ লট অফ রেসপেক্ট মানে আফটার অ্যারাইভিং অ্যাজ দ্য বোর্ড প্রেসিডেন্ট। এবং একটা মনে কথা হচ্ছে যে সিগনালে গিয়ে বলছিল যে আমি ইগো টিগো সব বাইরে ফেলে আসছি আপনার সাথে প্রথম যেদিন তার দেখা হয়েছিল। তামিম এই রোলটা যখন তাকে দিল, এইচপি রোলটা দিল, কখনো কি এটা আপনার মনে হয়েছে যে এই এইচপি রোলটা সে আমাকে দিতেছে
বিকজ এটা একটা মানে হি ডাজন্ট লাইক মি দ্যাট ইজ মাই ওয়েস্ট পিওর বলতেছে নাকি ইট ইজ আ বিগ না দেখুন, চিন্তার বিষয়। এখন যদি মানে কেউ বলে যে তামিম সাকিব আমার পছন্দ করে না, সেটা এটা ভুল ধারণা। বা নিজ দায়িত্ব থেকে বলবে অভিমান থাকতে পারে, ঠিক আছে, বাট কেউ যদি বলে যে সাকিব তামিম আমার পছন্দ করে, তাহলে এটা আমার কাছে মনে হয় এটা ভুল ধারণা। এটা অন্য জিনিস, এটা অভিমান একটা জিনিস অন্য জিনিস। সেটা আসলে না, কথা হচ্ছে আমার দেখুন মানে আমি তো ছোট বাচ্চা না, বা আমার এমন না যে আমি আসলে মানে এটা না দিলে আমি অন্য কিছু করতে পারবো না, তা তো না। আমার কাছে মনে হয়েছে প্রেসিডেন্ট তামিম তার ভালো ইন্টেনশনে সে আমাকে কিন্তু বলে না যে স্যার আপনি এখন থেকে এইচপিতে কাজ করবেন, সেভাবে কিন্তু সে আমাকে বলছে স্যার আপনি চাইলে ন্যাশনাল টিমে থাকতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনি ডিসিশন আপনি পরে নেন। এই কথাও বলছে যে আপনি ডিসিশন চিন্তা করে নেন, আপনি পরে নেন, আপনি যদি চান আপনি এখানে থাকতে পারেন। আর আমি যেটা বলছি যে আমার মনে হয় যে আমাদের পাইপলাইনটা আরো স্ট্রং করার জন্য আপনি নিচে গেলে ভালো। তা আমার কাছে মনে হয়েছে যে এর থেকে ভালো হতে পারে। এর চেয়ে মানে আমি যদি কেউ যদি মনে করে যে আমি দেশের ক্রিকেটের বেটার করতে পারবো, ন্যাশনাল টিমে আসলে আমি এখন চাইলে আর কতটুকু চেঞ্জ করতে পারবো, হয়তো আর 5%। এর চেয়ে বেশি আসলে আমি চেঞ্জ করার আসলে আমার পক্ষে সম্ভব না এখন এই মুহূর্তে। তা আমার মনে হয় যদি আমি নিচের দিকে যাই, তাহলে হয়তো আমি আরো বেশি কিছু চেঞ্জ করতে পারবো, অনেক কিছু চেঞ্জ করতে পারবো, এবং সেটার জন্য তাকে আমাকে অবশ্যই আমি বলছি যে আমাকে আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে, মানে সাপোর্ট। তা আমার মনে হচ্ছে ভালো অফার এজ এ কোচ আসলে তো আমার কাছে মনে হয় না এটা বেটার, বাংলাদেশের ক্রিকেটের সার্ভিস দিতে পারবো, ইয়াং ছেলেদের বেটার করতে পারবো। এটাই তো আসলে দিন শেষে তো আমি কোচ, দিন শেষে তো আমি তো লেখা থাকবে না যে আমি এই কোচ সেই কোচ, দিন শেষে আমি কোচ, আমি কিভাবে আসলে কোচিংটা কোথায় এনজয় করব, কোথায় বেশি আসলে মনে করলে ভালো থাকবো, সেটাই আসলে আমার দেখা উচিত। আমাকে So, এখানে কোনো রেশারেশির জন্য এই কারণে যে এই যে একটা পারসেপশন দাঁড়াচ্ছে পারসেপশন তো আসলে আমি আপনি আমার নিয়ে আরো অনেক কিছুই করতে পারেন। যখন আপনি আমার সাথে না মিশবেন, আপনি আমার সাথে না কথা বলবেন, তখন আপনি বুঝবেন কি আমি কেমন। আমাকে যেমন অনেক ছেলে আছে ড্রেসিং রুমে যারা আছে, তারা আমার সাথে আগে কথা বলতে ভয় পাইতো, মানে তার সাথে কথাই মানে মনে কর আগে একটা গেজ করতে দিই স্যার অনেক করা, কারণ আমার ফেসটা আসলে অত সুন্দর না, তো এটা করাটা। বাট ও যখন আমার সাথে মিশছে তখন তো ও দেখা যায় আমার তারা চলে না, কথার কথা বললাম। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো পারসেপশন দিয়ে আসলে তো অনেক কিছু হয় না। লাস্ট কোয়েশ্চেন সারা এইচপি, সারা জীবনে এইচপি নিয়ে আপনার যথেষ্ট ধরনের রিজার্ভেশন ছিল, বাংলাদেশে এইচপি চলে না। এই এইচপি প্রোগ্রামটা আসলে কিরকম হবে 4 মাসের মানে? আর দ্বিতীয় কথা হচ্ছে একটা বিয়ে হচ্ছে কি এইচপি যে কোনো এজ লিমিট নাই, আপনাদের প্রোগ্রামটা আসলে মূলত কিসে ফোকাস করবে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ ফোকাস ফর এইচপি? আমার মনে হয় কিছু শর্ট টার্ম কিছু লং টার্ম ফোকাস থাকে। একবারই আসলে আমি লং টার্ম ফোকাসে যেতে পারবো না বাংলাদেশ ক্রিকেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমার কিছু শর্ট টার্ম থাকবে, কিছু লং টার্ম থাকবে। এবং আমি এইচপি প্রোগ্রাম মানে হচ্ছে কোনো দেশের স্পোর্টসের ধরেন আপনার একটা স্ট্যান্ডার্ড থাকে, তাই না? আপনারা এখন ধরেন আমাদের বাংলাদেশ টিমের এখন হাই স্ট্যান্ডার্ড কী হতে পারে ব্যাটিংয়ে, ধরেন মুশফিকের। এখন নেক্সট জেনারেশন যে আসবে, সেই ছেলেটা যদি ওই মুশফিকের যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা যদি ভাঙতেই না চায়, বা তামিম বা সাকিব রাখেছে এদেরকে ছাড়াই যেতে না চায়, তাইলে আসলে এসপি প্রোগ্রাম করার দরকার নেই। আসলে আমার মনে হয় না এসপি করার কোনো দরকার আছে, কারণ দিন শেষে ন্যাশনাল টিম 11 জনই খেলবে, একটা স্ট্যান্ডার্ড থাকবে, চলে দিয়ে থাকবে। বাট ফার্স্ট তো তার ইন্টেনশন থাকবে। দেখবেন আপনাদের যে কোনো ছেলে যারা এই লেভেলে আছে যে ন্যাশনাল টিমে খেলবো, মানে ওইটাই তার ড্রিম। তার মানে ড্রিম তো প্রথমেই আসলে ছোট হয়েছে। সো তার তো এখানে তার মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, টেকনিক্যালি বলেন, সে যেন এই ব্যারিয়ারটা ভাঙতে পারে, সেই মেন্টালিটি সে আসে। সো প্রথম দিকে যে একেবারে সেই সব চেঞ্জ করে ফেলবো, এটা আসলে মনে করা উচিত না কাউরে। ইট হ্যাজ টেক টাইম, এটা অনেক লম্বা সময়ের ব্যাপার, কারণ এটা এত সহজে যে হবে তা না। তো এটাকে কীভাবে বেটার করা যায়, প্রথমে কিছু শর্ট টার্ম বলতে যেটা ন্যাশনাল টিমের রিকোয়ারমেন্ট থাকবে, যে জায়গাগুলো তাড়াতাড়ি যেন ফিল হয়, সেটার সাথে পরে আস্তে আস্তে আমরা লং টার্ম বেসিসে যাবে যে আসলে কীভাবে কী করা যায়। কত নিয়ে করার প্ল্যান এটা আপনাদের? এটা তো বিভিন্ন আসলে ভাবে ডিজাইন করার চেষ্টা করতেছি। তো আসলে অনেক ব্যস্ত ছিলাম টেস্টিং নিয়ে, তারপরে একটা মোটামুটি আসলে খুব
বেশি রাখার ইচ্ছা নাই, খুব কম রাখার ইচ্ছা নাই, বাট বললাম না আসলে আর কিছু এই মনিটরিংটা কিভাবে হয়? মনিটরিংটা মানে এই প্লেয়ারদেরকে মনিটরিং, মানে প্লেয়ার মনিটরিং মানে কি এই প্লেয়ারটা বড় হয়ে যাচ্ছে সাধারণত যে সবসময় দেখবে এইচ পি না, প্লেয়ার এটা চলে যায়। এখন 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 স্পিড আর কখনো ওই ওই 3 মাস 4 মাস বেসিসে আচ্ছা। হবে না। এটা পুরাটাই সারা বছর লং টার্ম বেসিসে। ওই যাকে দিবেন 1 বছরের জন্য আর কি এক বছর না, এমন হইতে পারে যে আমার কাছে যদি মনে হয় যে না 6 মাস পরে এর দিয়ে আসলে তার ও চলছে না। চলছে না, এটা এমন না যে তোমাকে দিয়ে দিলাম বাবা তুমি এটা নিয়ে নাও, ঠিক আছে। যদি মনে হয় যে কখনো মনে হয় যে না তার সেই স্বপ্ন নাই বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়া, আমার মনে হয় ওইখানে থ্যাংক ইউ স্টপ দেওয়া উচিত। এখানে যারাই থাকবে তারা যেন বাংলাদেশে এক স্টেপ আগায় নিয়ে যায়, এবং সেটা প্রতিদিনই সে চায়। এমন না যে 3 মাস চাইলেও 4 মাসে চাইলো না থ্যাংক ইউ, আমার মনে হয় ওইখানে স্টপ হয়ে দেওয়া উচিত। তো মানে এটা খুবই ইভ্যালুয়েশনটা খুবই ইয়ে থাকবে আর কি। স্ট্রিক্টলি এটা হবে, এবং সব সময় এটা এটা চেষ্টা করবো যে আসলে যতটা ভালোভাবে করা যায়। এবং ছেলেরা যেন কালচারালি সব দিক দিয়ে আসলে তারা যেন আগাইতে পারে, এবং পুরো ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করবে। এটা এটা এখন আসলে সব কিছু তো ডিসক্লোজ করাও যাবে না, বাট চেষ্টা করা হবে যেন একটা হেলদি কালচার এবং ভালো একটা কালচার, এবং তারা যেন ওইভাবে তারা নিজেদের উপস্থাপন করতে পারে যখন আসলে আশা করানো তারা। সাদা জাতীয় দল করছে, এইচপি করতেছেন, আর একটা শেষ ইয়ে সেটা থেকে আপনার মনে হয় আরও একটা কাজ আছে অনেক বড়, সেটা বাংলাদেশের ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিভিশনাল কোচেস মনে হয় আপনার সামনে একটা পরীক্ষা টরীক্ষা দিবে। মানে তাইং বলে এরকম একটা কথা বলছেন যে যারা ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিভিশনাল কোচেস, যারা ফোনের মাধ্যমে কোচ হইতো আর কি, সেই সকল কোচদেরকে আমি মানে আমি ফোনের মাধ্যমে এটা কথাটা খুবই ইয়ে হলো আর কি, একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল। মানে যারা বিভিন্ন সময় আর কি নট ফুলফিলিং অল রিকোয়ারমেন্টস, যারা ডিস্ট্রিক্ট ডিভিশনের কোচ আছে তাদের সবার আবার করে অ্যাসেসমেন্ট করা হবে, এবং এই অ্যাসেসমেন্টে মনে হয় আপনি দায়িত্বে আছেন, বিকজ এর আগে ডিস্ট্রিক্ট ডিভিশনের যে কোচগুলো যাদেরকে এই মুহূর্তে অ্যাসেস করা হয়েছে সেটাও আপনি করছিলেন, এটা মানুষের জানা উচিত। সো ডিস্ট্রিক্ট ডিভিশন কোচদেরকে কীভাবে অ্যাসেস করবেন, মানে হোয়াট ইজ দ্য প্রোগ্রাম লাইক? অ্যাসেসমেন্ট মানে আমার একটা একটু কয়েকদিন আগে খুব মানে প্রবলেমে পড়ে গেছিলাম যে আসলে আমি ওই কোচ বিভিন্ন জায়গায় হয়তো যেহেতু এক্সপিরিয়েন্স বিভিন্ন জায়গায় পড়বে, কিন্তু আমি দেখি যে আসলে একটা নাম লিখি, 2টা নাম লিখি, তারপরে আর নাম লিখতে পারি না। কোচেস বাংলাদেশে লেভেল 3 পোস্ট 70 জন, আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায় আপনার বোঝা উচিত। বাট যখন নাম লিখতে যাই স্পেশালাইজেশন 2-3 জনের বেশি লিখতে পারি না। সো তার মানে কি এই রিলেশনগুলো আসলে সঠিক ছিল না, সঠিক ছিল না। এটা দুঃখজনক। এখন যদি আমি ধরেন আমাকে না, আসলে আপনি যে কোনো প্লেয়ারকে জিজ্ঞেস করে দিয়েছেন ব্যাটিং করতে যাবো, হয়তো সে মন পেলে সে 2টা নাম হয়তো করতে পারে, 3 নাম্বার সে বলতে পারবে না। তো এটা তো আসলে আমরা এজ এ কোচ আমি মনে হয় এটা আমাদের জন্য ভালো না, এটা আমাদের জন্য ভালো না। কাজের চাষটা রাখতে পারবেন না তো ওই কোচের করে। আমরা একটা কোচের পক্ষে তো সে পুরো সবকিছু দেখা সম্ভব না। তো আমার যত কোচিং সেটআপটা, হ্যাঁ কোচ যত বেটার হবে আমার প্লেয়ারদের স্ট্যান্ডার্ড তত বেটার হবে। সার্টিফিকেট আমার কাছে যদি এখন বলেন, আমার কাছে সার্টিফিকেটের ভ্যালু নেই, ঠিক আছে। একটা কোচ 1 বছরের মধ্যে লেভেল 2 লেভেল 3 করে হয়েছে, যেটা আসলে আপনার কোনো ক্রাইটেরিয়াতেই পড়ে না। এটা হচ্ছে সম্ভব না, এটা নিয়মই না। আপনি এই লেভেল 3 মানে আপনাকে আসলে অ্যাটলিস্ট 3-4 বছর আপনাকে হাইয়েস্ট লেভেলে কোচিং করতে হবে। তো এইগুলো আসলে সার্টিফিকেটটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যখন এভুলেশনটা হবে এটা একেবারে তার যোগ্যতা অনুযায়ী হবে, তার ক্রিকেটিং নলেজ আছে কিনা, এবং এবং সে ক্রিকেটার কীভাবে দেখে, এবং সেই সাথে তার ডেলিভারি করার সেই ক্যাপাসিটি আছে কিনা, সেটা নিয়ে আসলে আমরা কীভাবে কীভাবে করা হবে সেটা অলরেডি ডান, বাট আমি এটা আরও একটু গোছানোর চেষ্টা করতেছি। 1, 2 হচ্ছে সেন্ট্রালি যারা কোচিং করায় তাদের এইমটা কি, তাদের এইমটা আসলে তারা কি বড় হওয়ার জন্য আসছে কিনা, নাকি তারা আমি খেলছি বলেই আমাকে এইখানে দিতে হবে। ইট উইল নট ওয়ার্ক নেক্সট টাইম আমি মনে করি। বাট আমি কারণ এই ব্যাপারে কারণ আমি এজ এ কোচ আমি জানি যে আমার আসলে এটা এই যে এইটা আমার খুব নেশা যে আমার কোচরা বেটার হবে, আমার কোচরা ভালো হবে, আমাদের কোচরা বেটার হবে, তখনই বাংলাদেশ ক্রিকেটটা অনেক এগোবে। শুধু ভালো প্লেয়ার দিয়ে তো হবে না, ভালো কোচ লাগবে, ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, ভালো ফেসিলিটি লাগবে, সবগুলা মিলে আসলে বাংলাদেশ ক্রিকেট আগাবে। তো আমার হাতে আমার কাছে মনে হয় যে এই যেহেতু প্লেয়ারের কোচিংটা আমাদের কাছেই থাকবে, আমরা চেষ্টা করবো এখানে কিভাবে বেটার করতে। এমন না যে কাউকে আসলে বাদ দেওয়ার জন্য যে আমি না না না, ইটস নট দ্যাট, মানে ইটস জাস্ট প্রপারলি স্ট্রাকচার, এবং তারা যদি না পারে সেই পাথওয়েটাও দেখা যায়। হ্যাঁ যে পাথ হয়ে দেখানো, তারপরে শিখানো, এটাও আমাদের দায়িত্ব যে আমরা আসলে পরবর্তী কোচরা আসলে কিভাবে বড় করতেছি। তো মনে হয় যে সব দিক দিয়ে আসলে এটা এত খুব সহজ কাজ তাও না, বাট কঠিন কাজও না।
কারণ এই একটা সেক্টরে আসলে আমাদের এই সেক্টরটা খুবই, আমরা বারবার বলি যে এই সেক্টরটা খুবই নেগলেক্টেড, এবং আমরা খুব মানে আমার মনে হলো যে আতিফ, এখন আমি একটা স্পেশালিস্ট কোচ দিচ্ছি একটা জায়গায় 19-17 আতিফ স্পেশালিস্ট ব্যাটিং কোচ কেন, তার তার আসলে কোয়ালিফিকেশন কি, সে ব্যাটিং করছে ক্লাব লেভেলে, সে ন্যাশনাল লেভেলে ব্যাটিং করছে, টেস্ট খেলছে। টেস্ট খেলছে, সেটা তার স্পেশালাইজেশন। ভাই তাকে জেনারেল কোচ বলেন তো ভালো আছে, বাট স্পেশালাইজেশন বলেন না। স্পেশালাইজ বলে তাকে স্পেশালাইজ কোচিং করে, তারপরে স্পেশালাইজ বলা উচিত তার। ঠিক আছে, মানে সে ওটা নিয়ে অনেক পড়াশোনা করছে, সে এটা নিয়ে অনেক থিসিস করছে, সে অনেক কোর্স করে আসছে, তখন তাকে আমরা হয়তো স্পেশাল বলে ঠিক আছে। বায়োমেকানিক্সও বুঝতেছে। হ্যাঁ, আমাদের এখন তো আসলে না না, এটা কাউকে হিউমিলেট করা দরকার না, না, না। আমার মনে হয় এগুলো প্রতিটা স্টেপে আগাইলে আমার মনে হয় সেটা তার সেই কোচটাও অনেকদিন লং লাস্টিং করবে, তারও সামনের দিকে আগানো। যেমন আমাদের কোচদেরও কোনো পাথ হয়ে নাই যে আমি বেটার করলে আমাকে যে সামনে আগাই নিবে, ওইটারও কোনো পাথ হয়ে নেই। এসব একটা তৈরি করার। হ্যাঁ, কারণ কে সিনিয়র বা কে ধরুন আমি এখন একটা স্পিন বোলিং কোচ, সে আসলে এখন জুনিয়র লেভেল, তারপরে সে 17 থেকে 19 গেল, 19 থেকে এই টিমে গেল, এইভাবে গেলে তারও আসলে ইয়াটা ধারাবাহিক হবে। না, ধূপ করে আসে ন্যাশনাল বেরিয়ে গেল, আবার তখন সেও নিতে পারে না। মানে বোথ ওয়েজ আর কি হয়। এটাই, এই কারণে আসলে সবগুলোর একটা পাথ হয়ে থাকলে এটার কোচদের জন্য বেটার হবে, আমার বাংলাদেশ ক্রিকেট অনেক উপকার। সেই দর্শক, কোচ সালাউদ্দিনের সাথে দীর্ঘক্ষণ আলাপ করে বোঝা গেল যে যদিও তিনি জাতীয় দল থেকে সরে যাচ্ছেন, তবে তার কাজের পরিধিটা মনে হয় জাতীয় দল থেকে অনেক বেশি মানে বড় হয়ে যাবে। বিকজ একদিকে এইচপি, একদিকে কোচেস, একদিকে অন্যান্য সব কিছু সামনে এগোতে হবে সালাউদ্দিন ভাইকে। আশা করি তিনি তার এই নেক্সট জার্নিটা খুব ভালোভাবে কাটাবেন। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।